আজকে হচ্ছে আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি 9th ক্লাস, ঠিক আছে? তো এর আগে কিন্তু আমাদের 8টা ক্লাস হয়েছে। তো শোনো, ক্লাস নাম্বার 8 আর ক্লাস নাম্বার 9 এই দুটো ক্লাসের পিডিএফ একসাথে আমি প্রোভাইড করব, তাই না? এই ক্লাস 8 এর পিডিএফ তো আমি দিইনি, তাই না? ক্লাস 8 আর 9 এই দুটো ক্লাসের পিডিএফ আমরা আজকে পাবো। শুনে রাখো, আমরা এইট ক্লাসে কি পড়েছিলাম না, আমরা পড়েছিলাম বিভিন্ন পলিসিস, ব্রিটিশ পলিসিস অ্যান্ড ডক্ট্রিনস দেখেছিলাম বিফোর 1857। তার সাথে সাথে আমরা লোকাল রিবেলিয়ান পড়বো বলে বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো আজকের ক্লাসে আমরা যেটা পড়বো, আমরা বোধহয় পিজেন্ট মুভমেন্টটা পড়েছিলাম, ঠিক না? প্রিভিয়াস ক্লাসে তো একজন বলো দেখি, আমরা কি ক্লাস নাম্বার 8-এ কি পড়েছিলাম বলো? হ্যাঁ স্যার, ওইগুলোই হয়েছিল। কোনগুলো হয়েছিল? দাদা, প্রেজেন্টটা থেকে পড়াতে যাচ্ছিলেন দিয়ে আর পড়ালেন না তো, প্রেজেন্টটা হয়নি। তাহলে কোনটা হয়েছিল? পলিসিস অ্যান্ড ডক্ট্রিনস পর্যন্ত হয়েছিল, দিয়ে লোকাল রেবেলিয়নটা শুরু করে মানে আবার বললেন যে পরের দিন নেক্সট দিন আচ্ছা, করাবেন। তার মানে পিজেন্ট মুভমেন্টের একটাও আমরা পড়িনি এখনো, তাই তো? মানে এখানে দেখো, আমাদের পিজেন্ট মুভমেন্ট ছিল, ট্রাইবাল মুভমেন্ট ছিল, সিভিল আপরাইজিংস ছিল, এগুলো কোনোটাই হয়নি। হ্যাঁ স্যার, এগুলো হয়নি। আচ্ছা, ওকে, আমি স্লাইড দেখালে তোমরা বুঝতে পারবে। চলো আজকের ক্লাসে আমরা কি পড়বো দেখে নাও। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে এই 2 নম্বরটা, অর্থাৎ লোকাল রিবেলিয়ানটা দেখবো। সো আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে এই লোকাল রিবেলিয়ান, যেখানে কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ, বা যেটা আমাদের জনরোষ বা জনবিপ্লব, সিভিল আপরাইজিংস যেগুলোকে বলি, এবং ফাইনালি যেটা হচ্ছে তোমার মিলিটারি রিবেলিয়ানকে আমরা এখানে কি বলতে চাইছি না, বলতে চাইছি যে রিভোল্ট অফ 1857। মনে রাখবে, আমরা 1857। হ্যাঁ, আমরা 1857-এর রিভোল্টটাও কিন্তু আজকের ক্লাসে কমপ্লিট করব। সো ক্লাসটা কিন্তু লেন্দি হতে পারে। সো আজকে যত সময়ই লাগুক না কেন, এই টোটালটাকে কমপ্লিট করে আমরা ছাড়বো। কিন্তু আমার মনে হচ্ছে আমি গতদিন পিজেন্ট মুভমেন্ট পড়িয়েছিলাম, খেরা সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, নীল বিদ্রোহ, এগুলো আমি পড়িয়েছি না? স্যার এগুলো হয়েছিল, খেদা সত্যাগ্রহ এগুলো হয়ে গেছিল। তো সেটাই তো বলছি, তাহলে পিজেন্ট মুভমেন্ট তো হয়ে গেছিল, কৃষক বিদ্রোহ হয়ে গেছিল। আজকে বোধহয় এই ক্লাসে আমরা ট্রাইবাল মুভমেন্ট অ্যান্ড সিভিল আপরাইজিংস অ্যান্ড রিভোল্ট অফ 1857, দ্যাট ইজ মিলিটারি রিভেলিয়ন, এই বিষয়টাকে আমরা হয়তো আজকে পড়বো। চলো স্লাইডটা আমরা একটুখানি দেখে নিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। চলো, আমরা পড়ছিলাম হচ্ছে এগুলো সব আমাদের হয়ে গেছে, এগুলোকে একযোগে অর্থাৎ ক্লাস 8 এবং ক্লাস 9 এই দুটোর একটা কম্প্যাক্ট পিডিএফ তোমরা পাবে, আজকে আমি দিয়ে দেবো ওটা ক্লাসের শেষে, ওকে? আচ্ছা, একটা কথা আমি পরিষ্কার করে বলি, এখানে যে কয়জন আছো তোমরা বলতেই পারছো না যে গত ক্লাসে কি পড়ানো হয়েছে। শুনে রাখো, তোমরা কিন্তু বিসিএস এর প্রিপারেশন তোমরা করছো না, এটুকু আমি বুঝতে পারছি, কিন্তু গত ক্লাসে কি পড়ানো হয়েছে সেটা বলতে না পারলে তো এগুলো হবে না। তো তার মানে তো ক্লাস দেখোই নিব, বোঝা যাচ্ছে। তাহলে এরকম করে যখন স্যার, ধীরে ধীরে ক্লাস জমতে থাকবে একের পর এক, তাহলে কি করবে তখন বলো দেখি? এক একটা ক্লাস তো কম করে পিডিএফ না দিলে স্যার পড়া হয় না। ঘন্টা 1.5 ঘন্টা করে হচ্ছে। হ্যাঁ, পিডিএফটা দেবো রে ভাই, তো ক্লাসটা তো দেখতে হবে, কি পড়ানো হলো সেটা না জানলে কি করে হবে? সন্ন্যাসী বিদ্রোহ পড়িয়েছিলাম না গতদিন? এটা আমি হ্যাঁ স্যার। পড়িয়েছিলাম। নারকেল বাড়িয়ার ঘটনা, যেটাকে আমরা বারাসাত মুভমেন্ট বলে জানি ওয়েস্ট বেঙ্গলে আমাদের। তারপরে এই যে ফরাইজি রিভোল্ট, যেটা বাংলাদেশে হয়েছিল ফরিদপুর জেলায়, নীল বিদ্রোহ পড়েছিলাম আমরা। তারপর ডেকান রাইটস পড়েছিলাম, পাবনা মুভমেন্ট পড়েছিলাম, তারপর চম্পারণ মুভমেন্ট পড়েছিলাম, খেরা সত্যাগ্রহ পড়েছিলাম, এক্কা মুভমেন্ট পড়েছিলাম, উত্তরপ্রদেশে হয়েছিল, মোপলা রিভোল্ট পড়েছিলাম কি না মনে হয়। তাহলে আমরা মোপলা রিভোল্ট থেকে আজকে শুরু করছি, মানে পিজেন্ট মুভমেন্টটা প্রিভিয়াস ক্লাসে কমপ্লিট হয়নি, তো এখান থেকে আমরা কমপ্লিট করছি। চলো, মোপলা और মাপ্পিলা রিভোল্ট।
তো মোপ্পা আর মাপ্পিলা রিভোল্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের মালাবার কোস্ট বলতে আমরা কেরালাকে বুঝি, ওকে। তো কেরালার মালাবার কোস্টে কি ওইখানে না মুসলিম কমিউনিটির মানুষেরা থাকতো, এবং এটা শুরুতে জমিদারদের বা ব্রিটিশদের অত্যাচার নিপীড়ন কৃষকদের ওপর, সেইটা দিয়ে লড়াই সংগ্রামটা শুরু হয়েছে। কিন্তু পরবর্তীকালে এটা না কমিউনাল রাইটসে কনভার্ট হয়ে গিয়েছিল এই মোপলা রিভোল্ট। তো যেহেতু এটা স্টার্ট হয়েছিল অ্যাজ আ পিজেন্ট মুভমেন্ট, তাই আমরা এটা পিজেন্ট মুভমেন্টের মধ্যে পড়ছি। তাহলে মোপলা বিদ্রোহ আমি আরেকবার বলে দিচ্ছি আজকের ক্লাসে, এই যে সিরিজের বা এই যে সময়কালের ইতিহাসটা আমরা পড়ছি, যেখানে আমরা পিজেন্ট মুভমেন্ট সম্পর্কে পড়ছি বা তোমার সিভিল আপরাইজিংস পড়ছি বা ট্রাইবাল মুভমেন্ট এখানে যেগুলো পড়ছি, এই জায়গা থেকে এইগুলো মনে রাখতে হবে যে এই সংগ্রামটা কখন হয়েছিল, কোথায় হয়েছিল, লিডার কে ছিল, কেন হয়েছিল, এইটুকুন শুধু জানতে হবে। আগের দিন বলেছিলাম না যে হোয়েন, ওয়্যার, ওয়াই অ্যান্ড হু, এটা বলেছিলাম যে কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, নেতা কে ছিল, এই কয়টা বিষয় জানতে হবে বলেছিলাম। সো এগুলোকেই একটু জেনে রাখো। আর তার সাথে সাথে দেখো আমি তোমাদের ডিটেলস নোট তো দিয়েই দিচ্ছি, এটা যখন পিডিএফ পেয়ে যাবে সো এগুলো একবার গো থ্রু করলে এর সম্পর্কে কমপ্লিট ধারণা পেয়ে যাবে। তাহলে কি, চলো শুরু করি আমরা আজকে। তাহলে মোপলা বিদ্রোহ বললাম, এটা মালাবার কোস্ট মানে কেরালাতে যে দরিদ্র কৃষক সমাজ ছিল মুসলিম কমিউনিটি থেকে, সর্বপ্রথম তো তাদের ল্যান্ড ওনার যারা ছিল, ল্যান্ড লর্ড যারা ছিল, তাদের অত্যাচার নিপীড়ন তারা সহ্য করার পর তারা রিবেলিয়ন মানে বিদ্রোহ ঘোষণা করেছিল। পরবর্তীকালে এটা কমিউনাল রাইটে পরিণত হয়েছিল। তাহলে রিজন কি ছিল? রিজন ছিল হচ্ছে নাম্বুদ্রি ব্রাহ্মিনস ল্যান্ডলর্ডস মানে নাম্বুদ্রি ব্রাহ্মীণ সম্প্রদায়ের যারা জমিদার ছিল, তারা মাপ্পালি মুসলিম টিন্যান্টসদেরকে অত্যাচার করত। This rebellion had started as an anti-government, anti-landlord affair, but acquire communal colors. ঠিক আছে, তাহলে এটা প্রথম তো শুরু হয়েছিল অ্যান্টি গভর্নমেন্ট বা অ্যান্টি ল্যান্ডলর্ড অ্যাফেয়ার্স হিসাবে, কিন্তু এটা ধীরে ধীরে কমিউনাল কালার্স নিতে শুরু করেছিল। The new land laws enacted by the British government in the 19th century gave landlords, the majority of whom were upper caste Hindus, sole legal ownership of the land. খুব ভালো কথা। দেখো ওই যে সেই জমিদারি প্রথা যখন লাগু হলো, সেটা তো অনেকদিন আগের কথা, এটা অনেকদিন পরে হচ্ছে। তো জমিদারি প্রথার একটা ড্রব্যাক যেটা ছিল, হ্যাঁ মানে সেটা ছিল হচ্ছে যে আগে যখন জমিদারি প্রথা ছিল না বা পার্মানেন্ট সেটেলমেন্ট যখন ছিল না, তখন ওই জমির মালিক ছিল কৃষকেরাই জমির মালিক ছিল। কিন্তু যখন জমিদারদের উৎপত্তি হলো তখন কিন্তু আর জমির মালিক হয়ে গেল জমিদাররা, সেখানে কিন্তু পাবলিক সাধারণ মানুষ কিন্তু তাদের প্রজাতে পরিণত হলো, এবং এই জমিদাররা যখন খুশি তখন তাদেরকে বেদখল করে দিত। সো এই সমস্ত কারণগুলোকে ধীরে ধীরে যখন ব্রিটিশ গভর্নমেন্ট তার রুল এইখানে করতে শুরু করলো, তখন তারা জমিদারদের মাধ্যমে প্রচুর পরিমাণে ট্যাক্স কালেকশনের জন্য বা বিভিন্নভাবে এই কৃষকদের উপরে অত্যাচার নিপীড়ন যখন বাড়তে থাকলো, তখন এই পিজেন্টস মুভমেন্টগুলো হয়েছিল। In Manjeri in 1920, the Malabar district Congress committee supported the tenants. 1920-তে যখন এই আন্দোলন চলছিল তখন কংগ্রেস কমিটি কিন্তু ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি যেটা, তারা এদেরকে সমর্থন দিয়েছিল, তাদের কজকে, তাদের ডিমান্ডকে হ্যাঁ সমর্থন দিয়েছিল যে জমিদাররা যাতে বেশি উৎপীড়ন না করতে পারে। এর নেচার কেমন ছিল? These uprisings reportedly led to the death of around 10,000 people. ভালো করে বোঝো, এটা খুব ভয়ঙ্কর একটা সংগ্রাম ছিল যেখানে 10,000 মানুষের জীবন গিয়েছিল। Many Hindus were forced to convert to Islam. ওই যে বললাম প্রথম এটা এটা সরকারের বিরুদ্ধে বা জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম থাকলেও পরবর্তীকালে এটা কমিউনাল ব্যাপার হয়ে গেছিল, যেখানে মানে হাজার হাজার হিন্দুদেরকে কনভার্ট করা হয়েছিল ইসলামে। In one incident, Mopla prisoners died of suffocation while being taken to the central prison in Padanur in a closed railway wagon. যখন এই ঘটনার সময় একটা ঘটনা আছে, বিখ্যাত ঘটনা, যে ঘটনাটা এই বিপ্লবকে আরো
মানে স্ফুলিং এর কাজ করেছিল, মানে অ্যাডেড ফিউয়েল টু দ্য ফায়ার, এমনটা করেছিল যে এইখানে যারা এই সমস্ত বিদ্রোহ করছিল তাদেরকে সরকার অ্যারেস্ট করেছিল, কয়েকজনকে অ্যারেস্ট করে তাদেরকে একটা, এই যে রেলওয়ে ওয়াগান দেখো তো, মালগাড়ির যে কামরাগুলো থাকে, সেই মালগাড়ির ইয়ের মধ্যে, ওয়াগানের মধ্যে অনেক লোককে ঢুকিয়ে তাদেরকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল জেলে, নিয়ে যাওয়ার জন্য। তো সেই সময় ওই ওয়াগানের মধ্যে বুঝি তো ওখানে জানলা নেই, দরজা নেই, কিচ্ছু নেই, ওর মধ্যে সাফোকেশন হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছিল, এই জন্য এটাকে ওয়াগান ট্র্যাজেডিও বলে। তো ওয়াগান ট্র্যাজেডি ইজ রিলেটেড টু হুইচ রিভেল বা হুইচ রিভোল্ট? সো দ্য আনসার ইজ মুপলা রিভোল্ট। হ্যাঁ, রিমেম্বার ইট। দ্য আপরাইজিংস লাস্টেড সেভারেল মান্থস, এটা অনেক মাস এটা চলেছিল, ফোর্সিং ব্রিটিশ অথরিটিজ টু ইম্পোজ মার্শাল ল টু পুট অ্যান এন্ড টু ইট, এবং ব্রিটিশ সরকার মার্শাল ল লাগু করে এটাকে দমন করার চেষ্টা করেছিল। দে অলসো এস্টাবলিশড আ নিউ পুলিশ ইউনিট কল্ড মালাবার স্পেশাল পুলিশ, এবং ব্রিটিশ সরকার এই আন্দোলনকে দমানোর জন্য মালাবার স্পেশাল পুলিশ এমএসপি নতুন একটা ডিপার্টমেন্ট চালু করেছিল এই বিদ্রোহটাকে শান্ত করার জন্য। চলো নেক্সট ইজ বারদৌলি সত্যাগ্রহ। আমরা জানি সবাই বারদৌলি সত্যাগ্রহ, যেটা গুজরাটে হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। এইখানে কি করা হয়েছিল না, এইখানে ট্যাক্সের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছিল against the tax hike of 22% by the বম্বে প্রেসিডেন্সি। তখন বম্বে প্রেসিডেন্সি যেটা ছিল, বম্বে প্রেসিডেন্সি কৃষকদের ওপরে 22% ট্যাক্স ইনক্রিজ করে দিয়েছিল, যার কারণে সেইখানে দুর্ভিক্ষ এবং বন্যা এগুলো হওয়া সত্ত্বেও কৃষকদের ওপরে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছিল, যার জন্য কৃষকরা রিভোল্ট করেছিল, আর তার নেতৃত্ব দিয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল। মনে রাখবে, এই বারদৌলিতে যখন সংগ্রাম চলছিল বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে, তখন এই বারদৌলির যারা মহিলারা ছিলেন, এই বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। ওকে, এবার একটা কথা আছে এখানে, এটা একটু জেনে রাখবে। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছে, একই প্রশ্নের দুটো উত্তর নিয়েছে, কিন্তু এই জন্য আমি বলছি, একটা কোয়েশ্চেন এমন আছে, তোমরাও দেখে থাকবে যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলোকে সলভ করো, দেখবে যে বলা হচ্ছে যে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন। তো একটা কোয়েশ্চেনের উত্তর দেখবে হবে বারদৌলি যারা মহিলারা ছিল তারা তাকে সর্দার টাইটেল দিয়েছিল। যদি এমন কোনো কোয়েশ্চেন দেখো যেখানে বারদৌলির মহিলাদের কথা বলা নেই, তাহলে মনে রাখবে সেখানে কিন্তু গান্ধীজি উত্তর হবে। ওকে, গান্ধীজি উত্তর হবে। যদি বারদৌলির মহিলা না থাকে তাহলে গান্ধীজি উত্তর হবে। ওকে, তো এই সত্যাগ্রহের ফলে কি হলো, গভর্নমেন্ট হ্যাড বিগান টু রান আউট অফ দ্য সিস্টেম বাই জুন 1928। The settlement with the farmers was mediated by চুনিলাল মেহতা, a key member of the Governor's Council। গভর্নর কাউন্সিলে একজন ভারতীয় প্রতিনিধি ছিলেন চুনিলাল মেহতা, তার নেতৃত্বে কৃষকদের সাথে একটা সেটেলমেন্ট হয়েছিল, এবং তিনি প্রপোজ করেছিলেন যে ট্যাক্সের হার 22% না বাড়িয়ে 5.7% ইনক্রিজ করা হোক, অ্যান্ড ল্যান্ড কনফিসকেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন উড বি রিটার্নড আপন পেমেন্ট অফ দ্য ট্যাক্স। ইন দ্য মিন টাইম, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, জমির যখনই ট্যাক্স তুমি পে করবে তখন তোমার জমিটাকে আবার কৃষকের কাছে ফিরিয়ে দেওয়া হবে, মানে কৃষককে বেদখল করা হচ্ছিল এইখানে। ইন দ্য মিন টাইম দোজ হু রিজাইন ফ্রম গভর্নমেন্ট জবস ইন সাপোর্ট অফ দ্য ফার্মার্স উড বি রিইনস্টেটেড। এবং এই সংগ্রামের প্রতিবাদ জানিয়ে যারা ব্রিটিশ সরকারের অধীনে চাকুরি করত তারা অনেকে চাকরি ছেড়ে দিয়েছিল, পদত্যাগ করেছিল, এবং পরবর্তীকালে তাদেরকে আবার চাকরিতে যোগদান করানো হয়েছিল। এই ছিল বারদৌলির সত্যাগ্রহ। ওকে, নাও নেক্সট ইজ অল ইন্ডিয়া কিষাণ সভা। দেখো, অল ইন্ডিয়া কিষাণ সভা এটা আইএনসির মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা ইউনিট ছিল, ঠিক আছে। অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লখনৌ সেশনে এই 1936 সালে এটাকে স্টাবলিশ করেছিল অল ইন্ডিয়া কিষাণ সভা, এবং ইনির ফাউন্ডার যেটা মনে রাখবে দ্যাট ইজ স্বামী সহজানন্দ সরস্বতী। পরীক্ষায় জিজ্ঞেস করে যে অল ইন্ডিয়া কিষাণ সভা এটা কে প্রতিষ্ঠা করেন, দ্যাট ইজ স্বামী সহজানন্দ সরস্বতী। Formation of All India Kisan Sabha is in Bihar. Swami Sahajananda Saraswati, a movement to protection the occupancy rights of the tenants. Tenants their occupancy rights মানে প্রজাদের ভূমিচ্যুত করা যাবে না,
অর্থাৎ যারা প্রজা, যারা জমিদারের অধীনে রয়েছে, সেই প্রজাদেরকে কখনোই জমিদার ভূমিচ্যুত করতে পারবেন না, এই বিষয়টা নিয়েই আন্দোলন হয়েছিল। অ্যান্ড ফর্মড বিহার প্রভিন্সিয়াল কিষাণ সভা ইন 1929, এবং এটাকে আরও বিহারে আন্দোলনটাকে গুরুত্ব দেওয়ার জন্য বিহার প্রভিন্সে কিষাণ সভা এস্টাবলিশড হয়েছিল এই অল ইন্ডিয়া কিষাণ সভার নেতৃত্বে বা আন্ডারে। অন্ধ্রপ্রদেশে এনজি রাঙ্গা অলসো মোবিলাইজড দ্য পিজেন্টস অ্যান্ড ফর্মড আ কিষাণ সভা, এবং এনজি রাঙ্গার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশেও কিষাণ সভা তৈরি হয়েছিল, ইউনিট তৈরি হয়েছিল। দ্য কিষাণ সভা মুভমেন্ট স্প্রেড টু দ্য আদার রিজনস অফ দ্য কান্ট্রি অলসো অ্যান্ড ইট রেজড আ ডিমান্ড ফর দ্য অ্যাবলিশন অফ জমিনদারি, এবং এই অল ইন্ডিয়া কিষাণ সভার মাধ্যমে জমিদারি প্রথার বিলুপ্তির কথা বলা হচ্ছিল। খেয়াল রাখবে, এই যে 1936-এ জমিদারি প্রথার বিলোপের জন্য প্রথমবার দাবি উঠেছিল কার মাধ্যমে? না, অল ইন্ডিয়া কিষাণ সভার মাধ্যমে। এবার ভারতবর্ষ যখন স্বাধীন হলো, স্বাধীনতার পর কনস্টিটিউশন যখন লাগু হলো 26শে জানুয়ারি 1950-এ, ঠিক তার এক বছর পরে 1951 সালে আমাদের ভারতীয় কনস্টিটিউশনকে, আমাদের ভারতের কনস্টিটিউশনকে প্রথমবারের জন্য অ্যামেন্ড করা হলো। অর্থাৎ আমরা যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলোকে পড়ি, সো এটা আমি তোমাদেরকে করাবো, হয়তো আজকে রাতেই আমি ক্লাস রেকর্ড করে দিয়ে দেব, অথবা আজকে সম্ভব না হলে কালকে দিব। তো কি বলছি আমি বলছি যে জমিদারি প্রথার বিলুপ্তি চাই, এটা সারা ভারত জুড়ে দাবি উঠেছিল ন্যাশনাল কংগ্রেসের অধীনের যে সংস্থা অল ইন্ডিয়া কিষাণ সভা, তার মাধ্যমে ইন দ্য ইয়ার 1936, এই সময়টাতে আর কি, বুঝেছ? এবার সেই জমিদারি প্রথা বিলুপ হচ্ছে কখন? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর। কনস্টিটিউশন লাগু হলো 26শে জানুয়ারি 1950-এ, এবং 51 সালে জওহরলাল নেহেরুর নেতৃত্বে তিনি মনে করলেন, অ্যাকচুয়ালি কি বলতো, জওহরলাল নেহেরু যিনি ছিলেন, উনি মানে ওনার মধ্যে সোশ্যালিস্ট চিন্তা ভাবনা ছিল, মানে সমাজবাদী চিন্তা ভাবনা ছিল, বুঝতে পারছো? একটা কথা মাথায় রাখবে, সমাজবাদী চিন্তা ভাবনা, যেটাকে আমরা সোশ্যালিজম বলি, তো সোশ্যালিজমটা না জাতীয়তাবাদের বিরোধী একটা ব্যাপার স্যাপার। আচ্ছা, টেক টাইম, আমি একটু জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তোমরা জাতীয়তাবাদ আর কমিউনিজম এই বিষয়টা কি বোঝো? মানে ন্যাশনালিজম আর কমিউনিজম। জাতীয়তাবাদ তো স্যার নিজের দেশের প্রতি যে মানে যে ফিলিংসটা থাকে সেটা তো জাতীয়তাবাদ। ইয়েস, তার গ্লোরিতে আনন্দিত হওয়া, তার খারাপে দুঃখ পাওয়া, সেটাই তো জাতীয়তাবাদ। ঠিক ঠিক। তার মানে হচ্ছে ন্যাশনালিজম মানে কি? ন্যাশনালিজম মানে হচ্ছে রাষ্ট্রের উন্নতি মানে আমার উন্নতি, এটাই তো ব্যাপার। আর ঠিক তার বিপরীত ধারার যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে কমিউনিস্ট চিন্তা ভাবনা বা সোশ্যালিজম বা কমিউনিজম চিন্তা ভাবনা, যেখানে রাষ্ট্রের থেকে বড় হচ্ছে ব্যক্তি, রাষ্ট্রের থেকে বড় হচ্ছে ব্যক্তি, অর্থাৎ সমাজ, সোসাইটি। তো সেই কারণে জাতীয় কংগ্রেস যেটা ছিল সেটা তো রাষ্ট্রবাদী, এটাতে কোনো মানে সন্দেহ নেই। কিন্তু সোশ্যালিজম যে ব্যাপারটা রয়েছে না, আমি আগের দিন তোমাদের এই বিষয়ে বোধহয় একটা গল্প করেছিলাম ইংরেজির ক্লাসে, তাই না? এই বিষয়গুলোকে কোনো একদিন সময় পেলে আরো ভালো করে এই জায়গাগুলোকে বোঝাবো। জওহরলাল নেহেরু, তোমরা জানো জওহরলাল নেহেরু কিভাবে প্রধানমন্ত্রী হয়েছিল? হ্যাঁ স্যার, প্রথমে সর্দার বল্লভভাই প্যাটেলের হওয়ার কথা ছিল, মানে উনি জিতেছিলেন ভোটে। তো এটাই হ্যাঁ, কিন্তু গান্ধীজি বারণ করেছিল যে হতে না, আর কি সর্দার বল্লভভাই প্যাটেলকে, কিন্তু নেহেরুকে করতে চেয়েছিলেন তিনি। হ্যাঁ, বিষয়টা এটাই, এরকম ব্যাপার ছিল যে ইংরেজরা বলেছিল যে ভাই আমরা তো ক্ষমতা ছেড়ে দিয়ে যাব, তো ক্ষমতা কে গ্রহণ করবে? তখন আইএনসি বলেছিল যে আমরাই একমাত্র, সারা ভারতবর্ষ জুড়ে আমরাই আছি, আমরাই সংগ্রাম স্বাধীনতা করছি, তো আমাদের যারা কমিটি হবে, সেই কমিটির যে সভাপতি হবে সেই হবে। দেখো, ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে সেই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল বলো তো দেখি, যাকে সরিয়ে দিয়ে নেহেরুকে করা হয়েছিল? আব্দুল কালাম আজাদ। একদম তাই, আব্দুল কালাম আজাদ ছিল। হ্যাঁ, তো আব্দুল কালাম আজাদ তখন কিন্তু ছিলেন তোমার আব্দুল কালাম আজাদ
মৌলানা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। আব্দুল কালাম আজাদ, ওকে। আবুল, হ্যাঁ, নট আব্দুল, আবুল, আবুল কালাম আজাদ। তো আবুল কালাম আজাদ উনি ছিলেন প্রেসিডেন্ট। তো পরে সিদ্ধান্ত হলো যে আবুল ভাই তুমি এবার পদ থেকে সরো, কেন কি আম, আমাদের সাথে ইংরেজদের একটা ডিল হয়েছে যে কংগ্রেসের যে সভাপতি হবে সেই প্রধানমন্ত্রী হবে। তো এবার এটা হওয়ার পরে একটা ইলেকশন হয়, যেটা সেই ইলেকশন হলো, সেই ইলেকশন হয়ে আহ, সকল ভোট, হ্যাঁ, মানে জেবি কৃপালিনী একটা ভোট পেয়েছিল, আর বাকি সব ভোট পেয়েছিল হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। জওহরলাল নেহেরু ভোটে দাঁড়িয়েছিল কিন্তু একটা ভোটও পায়নি। কিন্তু তা সত্ত্বেও সবাই চাইছিল যে সর্দার বল্লভভাই প্যাটেল প্রধানমন্ত্রী হোক, কিন্তু গান্ধীজি তিনি চাইছিলেন যে প্রধানমন্ত্রী হবে জওহরলাল নেহেরু। যার কারণে যার কারণে গান্ধীজি সর্দার বল্লভভাই প্যাটেলকে বলেছিলেন যে ভাই তুমি রিজাইন করো, হ্যাঁ, কারণ আমি চাই যে নেহেরু প্রধানমন্ত্রী হোক। তো গান্ধীজির একটা কথায় সর্দার বল্লভভাই প্যাটেল তার পোস্ট ছেড়ে দিয়েছিলেন, পরে জওহরলাল নেহেরু হয়েছিল। এবার একটা কথা, গণতন্ত্রকে হত্যা করা হয়। হ্যাঁ, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, খুব সুন্দর। যেহেতু আমিও তোমাদের মতন এরকম ভাবতাম, কিন্তু এই জায়গাটা না একটা জিনিস আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। এই জিনিসটা সত্যি খারাপ হয়েছিল এটা আমি মনে করছি, কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল ইনি ছিলেন ন্যাশনালিস্ট, ঘোরতর ন্যাশনালিস্ট, ওকে। কিন্তু জওহরলালের মধ্যে সোশ্যালিজম কনসেপ্টটা ছিল, কিন্তু সর্দার বল্লভভাইয়ের মধ্যে কিন্তু সোশ্যালিজমের কনসেপ্টটা সেরকম বেশি ছিল না, কারণ তিনি ঘোরতর রাষ্ট্রবাদী। মনে রাখবে যারা ঘোরতর রাষ্ট্রবাদী তারা কিন্তু দেখবে এই কমিউনিজম বা সোশ্যালিজম এগুলোকে সেভাবে পাত্তা দেন না বা পছন্দও করেন না। যার কারণে তোমরা দেখবা এই যে ভারতীয় জনতা পার্টি, এটা কি বলতো, এটা হচ্ছে একদম কট্টর ন্যাশনালিস্ট, মানে ঘোরতর জাতীয়তাবাদী। যার কারণে দেখবে এই বিজেপির সব থেকে শত্রু হচ্ছে সিপিএম। আমার কথা কি বুঝতে পারছো? বিজেপি পার্টির যদি সব থেকে শত্রু কোনো রাজনৈতিক দল থেকে থাকে এই ভারতবর্ষে, সেটা হচ্ছে সিপিএম। এবার তোমরা মনে করতে পারো আমরা তো সেটা দেখি না, আরে ভাই সিপিএম তো নেই, তা দেখবে কি? যদি এখানে আইএনসি না থেকে যদি সিপিএম থাকতো তাহলে বুঝতে পারতে বিষয়টা। সো কারণ সিপিএম এর মধ্যে কমিউনিজম, সোশ্যালিজম এই ব্যাপারটা রয়েছে। তাহলে রাষ্ট্রবাদের মধ্যে আর সোশ্যালিজমের মধ্যে একটা ডিফারেন্স আছে। কেমন আমি তোমাদের বলি, পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে বলি। 70-এর দশকে বামফ্রন্টরা যখন ক্ষমতায় আসলো, যখন কংগ্রেসের আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়, তাই না? তো সিদ্ধার্থ শঙ্কর রায় যখন এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন, তখন এই বামপন্থীরা তাদের যে এক্সট্রিমিস্ট শাখা নকশাল, সেই নকশালদের মাধ্যমে, নকশাল কারা, যারা হচ্ছে সিপিএল মানে কমিউনিস্ট পার্টি লেনিনিস্ট, ঠিক আছে, যারা লেনিনপন্থী, তো এই লেনিনপন্থীদের বলা হয় হচ্ছে নকশাল। নকশালটা একটা জায়গার নাম, নকশাল বাড়ি, সেটা কোথায় আছে? উত্তরবঙ্গে আছে, হ্যাঁ, আমাদের শিলিগুড়ি ওইখানে আছে নকশাল বাড়ি। তো নকশাল বাড়িতে এই মুভমেন্টটা শুরু হয়েছিল, এবং মনে রাখবে সেই নকশালদের মাধ্যমে পশ্চিমবঙ্গে অনেক ধনী পরিবারের মানুষকে হত্যা করা হয়েছে। যেখানে কংগ্রেসদের সংরক্ষণে, কংগ্রেসের আমলে যে সমস্ত ধনী বড়লোকরা সুন্দরভাবে ছিল, এমনকি আমাদের রিলেটিভস তারাও নিহত হয়েছে এই নকশালদের হাতে। বুঝতে পারছো? যারা ধনী ছিল আর কি, ধনী বড়লোক জমিদার ছিল, প্রচুর জমি জায়গা ছিল, সেই সমস্ত মানুষদেরকে না গুলি করে হত্যা করা হয়েছে বাড়িতে ঢুকে ঢুকে। এটা আমি 70-এর দশকের কথা বলছি, যার পরবর্তীকালে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল, ঠিক আছে, জ্যোতি বসুর হাত ধরে। তো এই যে ব্যাপারটা, তাহলে যেখানে পুঁজিবাদ বা এই যে বড় লোক যারা তাদেরকে কংগ্রেস যেভাবে দেখে, তার মানে এখান থেকে বুঝতে পারছো কংগ্রেসও একটা জাতীয়তাবাদী দল। কিন্তু এটা কমিউনিজম বা সোশ্যালিজম আর জাতীয়তাবাদ বা ন্যাশনালিস্ট, ক্যাপিটালিস্ট এই বিষয়গুলোর মধ্যে একটা তফাৎ আছে। তো সেই কারণে জওহরলাল নেহেরু অনেক অনেক খারাপ কাজ করেছেন ভারতের জন্যে। কারণ জিও পলিটিক্সের ক্ষেত্রে তুমি যদি বিবেচনা করে দেখো, কাশ্মীর ইস্যু বলো বা তোমরা কি একটা কথা জানো,
আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটা পার্ট আমরা কিন্তু ইস্ট পাকিস্তানকে দিয়ে দিয়েছিলাম একটা সময়, এবং পরবর্তীকালে সেটা বাংলাদেশের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে বেরুবাড়ি ইউনিয়ন, যেটা বাংলাদেশে এখন রয়েছে। ওই বেরুবাড়ি ইউনিয়নটা আমাদের ইন্ডিয়ান টেরিটরি হওয়ার সাথেও আমরা কিন্তু সেটাকে দিয়ে দিয়েছিলাম, কাকে না, পাকিস্তানকে দিয়ে দিয়েছিলাম। তো এইটা কিন্তু তোমার ধরো এই নেহেরুর যে পলিসি, এগুলোর জন্যই হয়েছিল। কাশ্মীর ইস্যুটাকে ইউএনএ নিয়ে যাওয়া ওনার জন্য হয়েছিল। সমস্ত কিছু আমি নেগেটিভ সব কিছু বাদ দিয়ে যদি ওনার সম্পর্কে খুব ভালো কথা বলি, তাহলে মনে রাখবে জওহরলাল নেহেরু এই ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে জমিদারি প্রথা সেটাকে অ্যাবলিশ করেছিলেন। বুঝেছো? এই জমিদারি প্রথা যদি অ্যাবলিশ না হতো, তাহলে আজকে যে ভারতবর্ষ দেখছো সেরকম ভারতবর্ষ দেখতে পেতে না। আমরা যে নদিয়া জেলায় বাস করি, আমাদের নদিয়া জেলাতে আমি যেখানে থাকি, এটাও কিন্তু একটা জমিদারির অংশ ছিল। বা তোমরা যে যেখানে বসে আছো সবাই কোনো না কোনো জমিদারের আন্ডারে ছিলে। এই জমিদারি প্রথাটা যদি বিলোপ না হতো, তাহলে কি হতো? তাহলে আজকেও আমরা যে স্বাধীন বা আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, সেটা কিন্তু ডেপ্রাইভড হতো। এবং তোমরা বিশ্বাস করবে না যে এই ছিল অপারেশন বর্গা, জমিদারি প্রথা বিলোপ করবার জন্য। হ্যাঁ, 1951 সালে এই জমিদারি প্রথা বিলোপ করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, এবং পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে অনেকবার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সো আমি এগুলোকে এখন আনছি না এখানে আলোচনার মধ্যে, জাস্ট উপরে উপরে বলে যাচ্ছি। সেটা পরবর্তীকালে শ্রীমতী ইন্দিরা গান্ধী আবার ঠিক করেছিল। বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমার যেটা অ্যানালিসিস বা আমার যেটা মনে হয় যে গান্ধীজি এটা কেন করেছিলেন, সো আমার মনে হয় যে তৎকালীন সময়ে যখন ইংরেজ এই দেশ ছেড়ে চলে যাচ্ছে, তখন ভারতবর্ষে একটা শ্রেণী ছিল যারা অর্থবান ছিল, যারা ধনী ছিল, আর একটা শ্রেণী ছিল যারা কৃষক, যারা টিন্যান্ট, তাদের অবস্থা খুবই শোচনীয় ছিল। তাই আমার মতে এমনটা হতে পারে, আমি জানি না, আমি তোমাদের মতকেও আমি নস্যাৎ করছি না, আমি জাস্ট আমার কথাটা বলছি। এমন হতে পারে গান্ধীজি ভেবেছিলেন যে যেহেতু জওহরলালের মধ্যে সোশ্যালিজমের কনসেপ্টটা রয়েছে, ও সোশ্যালিজম বা কমিউনিজম এই বিষয়টাও বোঝে, তাই দেশের মধ্যে যাতে ধনী দরিদ্রের মধ্যে একটা গ্যাপটাকে মিটিয়ে আনা যায়, হ্যাঁ, খুব দ্রুত, সেই জন্য উনি কাজ করেছিলেন। এই জন্য হয়তো ওনাকে চয়েস করেছিলেন। তাছাড়া আরো কিছু ঘটনা ছিল, যেমন ইংরেজরা যখন দেশ ছেড়ে চলে যায়, তখন বিভিন্ন বড়লোক যারা ছিল ভারতবর্ষে তৎকালীন সময়ে, জমিদাররা ছিল, রাজা রাজবলরা ছিল, তারা না বিভিন্ন এই যে ন্যাচারাল যে রিসোর্সেস গুলো, কয়লা খনি, এ খনি সে খনি, তারা দখল করে নিয়েছিল, এবং কৃষকদেরকে প্রচুর পরিমাণে সেখানে পরিশ্রম করাতো, তাদের ঠিকঠাক বেতন দিত না। তো এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু নেহেরু খুব ট্যাক্টফুলি এটাকে সলভ করেছিল। যদিও তার অনেক বাজে দিকও আছে আলোচনা করার, তো এরকম কোনো একদিন যদি হয়, আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে ভারতের রাজনীতি সম্পর্কে কোনো একটা দিন আলোচনা করব, তাহলে পুরো বিষয়টা আমরা বুঝতে পারবো যে পরিস্থিতির বশবর্তী হয়ে মানুষ কখন কোনভাবে কি সিদ্ধান্ত নেয়। এই জন্য একটা কথা সবসময় মাথায় রাখবা যে রাজনীতিতে পার্মানেন্ট শত্রু বলেও কিছু নেই, পার্মানেন্ট মিত্র বলেও কিছু নেই। তোমরা কি কখনো কল্পনা করেছিলে যে শিবসেনার মতন পার্টি ন্যাশনাল কংগ্রেসের সাথে ইয়ে করবে, অ্যালাই করবে? সিপিএম সবাই মিলে ইন্ডি জোট হয়ে গেছে। হ্যাঁ, মানে বুঝতে পারছো তো? এবং সিপিএম সে ন্যাশনাল কংগ্রেসের সাথে জোট করছে, তৃণমূল কংগ্রেস একসাথে সব জোট করছে, এটা ভাবা যায় না। হ্যাঁ, তো এই জন্য রাজনীতির বিষয়টা কিন্তু বেশি একটা কায়দা। এবার একটা কথা, এই যে 2024-এর যে ইলেকশন হলো, সেই ইলেকশনে যে ঘটনাটা ঘটলো, দেখো খুব ভালো ঘটনা ঘটেছে। কেন? যে দেশে, মনে রাখবা, যে দেশে বিরোধী শক্তি নেই, যে দেশে বিরোধী শক্তি নেই, সেই দেশের সরকার স্বৈরাচার হয়ে পড়ে। ঠিক আছে? তো সেই কারণে সরকারকে চেক দেওয়ার জন্য, সরকারকে ঠিকঠাক রাখার জন্য বিরোধী দল থাকাই লাগবে। তো এবারের ইলেকশনে এই ঘটনা কিন্তু হয়েছে। তবুও আমি কিন্তু সত্যি কথা বলতে নরেন্দ্র মোদীর কিন্তু বিরাট বড় ফ্যান আমি, কারণ প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে জায়গাটা সেট করে দিয়ে যাচ্ছেন, এইটা সকলে পারবে না ধরে রাখতে। হ্যাঁ, তুমি যদি সেই স্বাধীনতার আমল থেকে আর এই আমল দেখো, তাহলে তুমি দেখবে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাজ আ প্রাইম মিনিস্টার
যে যে কাজ করতে হয়, যে যে জায়গাটা উনি সেট করে দিলেন, এটা কেউ কিন্তু সরাতে পারবে না বলে আমার মনে হয়। আর রাহুল গান্ধী তো পারবেনই না, কারণ এরপর আবার রাহুল গান্ধী প্রধানমন্ত্রী ভারতবর্ষের হবেই হবে, আমি লিখে লিখে দিচ্ছি, কারণ বিজেপি সারা জীবন ক্ষমতায় থাকবে না। রাহুল গান্ধী কংগ্রেসের তরফ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে ভবিষ্যতে, আমরা দেখব। কিন্তু ওই যে বলেছিলাম আগের দিন একটা কথা, আমার খুব টেনশন হয় যে এর রাজনৈতিক জ্ঞান একদমই নেই, যার কারণে একে খুব ইজিলি কনভিন্স করা যায়, যে কেউ একে খুব বাজেভাবে ব্যবহার করে ফেললে আমাদের বিপদ হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এইটাই আমরা বলছিলাম, এটা আমি এতক্ষণ আলোচনা এই জন্যই করলাম যে এই অল ইন্ডিয়া কিষাণ সভার মাধ্যমে সবার প্রথমে জমিদারি প্রথাকে অ্যাবলিশ করার কথা হয়, আর সেটা অ্যাবলিশ হয় স্বাধীন ভারতে 1951 ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এটা বলার জন্য এত কিছু কথা বললাম। ওকে, চলো এটা গেল। নেক্সট, যেহেতু এর নোটটা আমি প্রোভাইড করব, তাই এটাকে ডিটেলসে আমি যতটুকুন আলোচনা করার দরকার ততটুকুনি করছি। আচ্ছা, এই তেভাগা আন্দোলন মনে রাখবে, তেভাগা আন্দোলন হয়েছিল কিন্তু আমাদের বাংলাতে। তেভাগা মানে 1/3, তেভাগা মানে 1/3, অর্থাৎ 3 ভাগ করব, 3 ভাগ করে 1 ভাগ আমরা ট্যাক্স হিসাবে দেব, ঠিক আছে? 1/3 ফর ল্যান্ডলর্ডস মানে ট্যাক্স। এই তেভাগা আন্দোলনের জন্য যে প্রভিন্সিয়াল কিষাণ সভা ছিল বাংলার, তারা এইখানে কাজ করেছিল। ওকে, তাহলে কমিউনিস্ট ক্যাডার্স of the বেঙ্গল প্রভিন্সিয়াল কৃষক সভা, বেঙ্গল প্রেসিডেন্সির বা বেঙ্গল প্রভিন্সের যে কৃষক সভা ছিল, তাদের যে কমিউনিস্ট ক্যাডার্সরা ছিল, তারা এই মুভমেন্টটাকে লিড করেছিল 1956-47 এই সময়টাতে তেভাগা আন্দোলন হয়েছিল। তাহলে তেভাগা আন্দোলন মানে বোঝা গেল 3 ভাগের 1 ভাগ ট্যাক্স হিসাবে প্রোভাইড করার কথা। তাহলে তেভাগা লিটারালি মিনস 3 shares of harvest ট্রেডিশনালি। সো এটা আর ডিটেলসে যে লাভ নেই, চলো নেক্সট। দ্যাট ইজ তেলেঙ্গানা মুভমেন্ট। তেলেঙ্গানা মুভমেন্ট দেখো স্বাধীনতার ঠিক বছরখানেক আগে থেকে শুরু হয়ে 1952 পর্যন্ত চলছে। এইখানে কি হয়েছিল না, এইখানে আগেনস্ট অপ্রেসিভ ল্যান্ডলর্ডিজম, হ্যাঁ, তোমার পারপিট্রেটেড বাই লোকাল ল্যান্ডলর্ডস, দ্যাট ইজ জাগিদার, দেশমুখ, তারপর লোকালি নোন অ্যাজ দোরা, হ্যাঁ, উইচ নিজাম প্যাট্রোনাইজড, নিজামের প্যাট্রোনাইজড যে সমস্ত জাগিরদার জমিদাররা করত, তাদের দ্বারা যে অপারেশন হয়েছিল সেইটার বিরুদ্ধে কৃষকদের এই মুভমেন্ট ছিল। তাহলে peasants were forced to pay high taxes due to unhealthy economic policies of নিজাম রুল। নিজাম রুলের যে ইকোনমিক যে আনহেলদি ইকোনমিক পলিসিস, সেইটার বিরুদ্ধে যে হাই ট্যাক্স তাদের পে করতে হতো, এটার বিরুদ্ধে এটার কিন্তু আন্দোলনটা ছিল। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অন্ধ্রার জনসংগম অ্যান্ড অন্ধ্রা মহাসভা এই বিষয়টা নিয়ে তেলেঙ্গানার যে পুয়ার পিজেন্ট্রি তাদের পক্ষ হয়ে কথা বলেছিল। জাগির রায়তু সংঘম ওয়াজ ফর্মড, হ্যাঁ, in 1940 to bring pressure upon the government to solve the problems to the peasants working under these জাগিরদার্স। জাগিরদারদের আন্ডারে যে সমস্ত কৃষকেরা ছিল, তাদের দুঃখ দুর্দশাকে দূর করার জন্য জাগির রায়তু সংঘম নামে একটা সংগঠন এস্টাবলিশড হয়েছিল। পরবর্তীকালে গেরিলা স্টাইলে আর্মড স্ট্রাগলের মাধ্যমে এই ল্যান্ডলর্ডদের সাথে যুদ্ধ চালিয়ে গিয়েছিল কিন্তু সেই জায়গার কৃষক প্রজারা, এবং সেইখানে কমিউনিস্ট পার্টির যারা লিডারশিপ ছিল, ইন্ডিয়ান লিডারশিপ, তারাও এখানে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। ওকে, নকশালদের একটা কথা আমার দাদুদের থেকে শোনা, ওরা বলতো কি, নকশালরা যখন মিটিং করতো না, সাধারণ লোকেদের মধ্যে মিটিং করার সময় বলতো যে আমি কিন্তু একটা কথা বারবার বলছি, আমি কারো আইডিওলজিকে ছোট করার জন্য কখনো কোনো কথা বলি না। কেন কি, সবাই একরকম হবে? একটা কথা উত্তর দাও আমায়, সবাই একরকম হবে? সবাই একরকম হবে না। কারো সাদা ভালো লাগবে, কারো কালো ভালো লাগবে, কারো লাল ভালো লাগবে। সেই পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে তার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে আমি মনে করি। তো সেই কারণে সমস্ত আইডিওলজি, যা কিছু যে ধরনের আইডিওলজি আমাদের এই পৃথিবীতে স্ট্যাবলিশ হয়েছে, সেগুলো মানুষই তো করেছে, এলিয়ানরা তো এসে করেনি, মানুষই করেছে, মানে তাদের পছন্দ। কিন্তু হ্যাঁ, এই বিষয়টা দেখতে হবে যে তোমার স্বাধীনতা অবজার্ভ করার জন্য আমার যেন ক্ষতি না হয়।
এটা যখন হবে তখন তার বিরোধটা করতে হবে। সো এটা হচ্ছে ব্যাপার। তো যেটা আমি বলছিলাম যে ওই তখন ওই নকশালরা যখন মিটিং করতো না গ্রামে গ্রামে দরিদ্র মানুষদের নিয়ে, তখন ওরা বলতো যে বড় লোকদের যাদের আছে তাদের থেকে জোর করে কেড়ে নিতে হবে, ঠিক আছে, ওদের অত সম্পত্তি কি করে কিসের জন্য থাকবে, এরকম একটা ব্যাপার ছিল। চলো নেক্সট। আচ্ছা, দ্যাট ইজ এবার আমরা পিজেন্ট মুভমেন্ট আমাদের কমপ্লিট হলো। এবার আমরা দেখব সিভিল আপরাইজিংস বিফোর 1857। 1857 আগে যে সিভিল আপরাইজিংস গুলো হয়েছে, মানে গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলি, গণবিপ্লব বা জনবিপ্লব, এগুলো যেগুলো হয়েছে সেগুলো আমরা দেখব। সো পিজেন্ট মুভমেন্টের ক্ষেত্রে যে কারণগুলোকে আমরা দেখেছিলাম, এই গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও সিভিল আপরাইজিংস এর ক্ষেত্রেও সেই কারণগুলোই রয়েছে। ব্রিটিশ সরকারের যে ইকোনমিক পলিসিজ, তাদের যে নতুন ল্যান্ড রেভিনিউ সিস্টেম, হ্যাঁ, এবং এই সমস্ত বিষয়গুলো, এবং ভারতীয় ইকোনমিকে ধ্বংস করে দেওয়া। আগের ক্লাসে বলেছিলাম, এই ক্লাসেও বলছি, যে ভারতবর্ষের সোসাইটিটা ছিল নিজেরা স্বয়ং সম্পূর্ণ সোসাইটি ছিল। ভারতবর্ষের সোসাইটি তারা নিজেরা নিজেদের মতন করে বাঁচত। এই যে সার্ভিস ক্লাস বা সার্ভিস হোল্ডার, এই ক্লাস ভারতবর্ষে ছিল না, যারা স্ব ক্ষেত্রে নিজেদের কাজ নিয়ে নিজেরা স্বয়ং সম্পূর্ণ ছিল। সেই হ্যান্ডিক্রাফট, ভারতবর্ষের শিল্পী সমাজ, আর্টিসিয়ানস, এগ্রিকালচার ফিল্ডে যারা ছিল, সকলের অবস্থাকে দৈন্য করে দিয়েছিল। আর ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন তো বোঝোই, অত্যাচার, নিপীড়ন, ল্যান্ড রেভিনিউ, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ঠিক আছে। এবার দেখো, আমরা যখন কৃষক মুভমেন্ট দেখেছি, সেই কৃষক মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু সাবসিডিয়ারি অ্যালায়েন্স ছিল না। কিন্তু সিভিল আপরাইজিংস যখন আমরা দেখব, তখন তোমরা দেখবে যে সিভিল আপরাইজিংস এর মধ্যে অনেক জমিদাররা এসে অংশগ্রহণ করেছে, অনেক জাগিরদাররা এসে অংশগ্রহণ করেছে, অনেক প্রিন্স বা প্রিন্সলি স্টেটের যারা রাজপ্রমুখ তারা এসে অংশগ্রহণ করেছে। বুঝতে পারছো? কারণ সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে যখন রাজ্যগুলোকে ইংরেজ সরকার অধিগ্রহণ করে নিল, তখন তারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তারা নেতৃত্ব দিয়েছে। সো সিভিল আপরাইজিংস এর ক্ষেত্রে একটা পয়েন্ট অ্যাড হলো, দ্যাট ইজ সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এবং ভারতীয় সিপাহীদের সাথে যে ট্রিটমেন্ট করা হতো, সেই ট্রিটমেন্টটাও, মানে খুব ডিসক্রিমিনেটেড ট্রিটমেন্ট কিন্তু সিপাহীদের সাথে করা হতো। তোমরা কেউ খুশবন্ত সিং এর কর্মগল্পটি পড়েছো? তোমাদের 12 ক্লাসে ছিল মনে হয়। হ্যাঁ স্যার ছিল। তো ওই খুশবন্ত সিং এর কর্মগল্পে দেখেছো তো যে ওইখানে সেই ব্রিটিশ সোলজাররা, মোহনলাল ছিল না নামটা, হলো ইন্ডিয়ান ভদ্রলোকের, যে অক্সফোর্ডে পড়েছে, ব্রিটিশ অ্যাকসেন্টে কথা হ্যাঁ, স্যার। বলে, তা সত্ত্বেও সে ভারতীয় হিসাবে তার সকল প্রকার যোগ্যতা আছে, এমনকি ওই যে সোলজার্স তাদের থেকেও বেশি যোগ্যতা তার আছে, তা সত্ত্বেও তার প্রতি সে অ্যাজ আ ইন্ডিয়ান তার প্রতি তার ডিসক্রিমিনেশন রয়েছে। তো আজকে যেহেতু সিপাহী বিদ্রোহ পড়বো, সেই জায়গায় আমরা এই জিনিসটাকে আলোচনা করব, যে সিপাহীদের প্রতি যে ইল ট্রিটমেন্ট, সেটাও এই সিভিল আপরাইজিংস এর কারণ হয়ে দাঁড়িয়েছিল। লস অফ ট্র্যাডিশনাল প্যাট্রনস, খুব সুন্দর, ট্র্যাডিশনাল প্যাট্রনস যেটা হারাতে শুরু করেছিল। হ্যাঁ, ট্র্যাডিশনাল প্যাট্রনস মানে কি? The disappearance of traditional patrons like princes and jamindars led to the ruin of artisans and handicrafts. অর্থাৎ জমিদাররা বা লোকাল যে রাজা বা যে যে রিজিওনাল যে প্রিন্স কিংস যারা ছিল, তারা কিন্তু আগে কি করতো, তাদের নিজেদের রাজ্যের মধ্যে একটা শ্রমিক সমাজদের একটা টিম থাকতো, তারা তাদের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতো, তাদের শিল্পটাকে বাঁচিয়ে রাখতো। সেই জিনিসগুলো আস্তে আস্তে রাজার যে প্যাট্রন, রাজার পৃষ্ঠপোষকতা হারাতে শুরু করলো, এবং সেইখানে মানুষ বেকার হয়ে পড়তে শুরু করলো। রিলিজিয়াস প্র্যাকটিসে বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি হলো, সতীপ্রথার অ্যাবলিশ শুরু হয়ে গেল। এনফিল্ড রাইফেলও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, হ্যাঁ, যেটা তোমার সিপাহী বিদ্রোহের কারণেও হয়েছিল। এনফিল্ড রাইফেল কি, আমরা যখন সিপাহী বিদ্রোহ পড়বো তখন গিয়ে এখানে আমি বোঝানোর চেষ্টা করব। চলো নেক্সট। তাহলে প্রথম আমরা যে সিভিল আপরাইজিংস দেখছি, তার মধ্যে প্রথম পড়ছি হচ্ছে রাজা বিজয়ানগরম। এটা বিজয়নগর নয়, এটা বিজয়ানগরম। হ্যাঁ, তো বিজয়ানগরমের রিভোল্ট, রাজা অফ বিজয়ানগরম, এই বিজয়ানগরমের রাজা রিভোল্ট করেছিল। এটা 1794 সালে। হ্যাঁ, তখন গভর্নর জেনারেল ছিল জন শোরের সময় বিজয়ানগরের রাজা সংগ্রাম করেছিল, যেটা বর্তমানে অন্ধ্রপ্রদেশ। ওকে, এবং তিনি ওপেনলি
ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কারণটা কি ছিল? ব্রিটিশরা তার যে জমিনদারি, হ্যাঁ, সেই জমিনদারির জায়গাটাকে কমিয়ে দিয়েছিল এবং ব্রিটিশদের ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল, জায়গা কমিয়ে দিয়েছিল। এই কারণে বিজয়নগরমের রাজা রিভোল্ট করেছিল, বিপ্লব বা যুদ্ধ ঘোষণা করেছিল। দ্য ওয়ার অফ পদ্মনাভম occurred on July 10th, 1794 between British Colonel Pendergast and the Raja of Vijayanagaram Kingdom, সেকেন্ড পশুপতি বিজয়ারামা গজপতি রাজু। এই রাজা যুদ্ধ করেছিলেন, পশুপতি বিজয়রামা গজপতি রাজু। আফটার হিজ রিফিউজাল টু পে ট্যাক্সেস of and opposes British governance in his kingdom. ওকে, অর্থাৎ তিনি বলছিলেন যে আমার রাজ্যে আমি ব্রিটিশদের কোনো প্রকার ট্যাক্স দেব না এবং আমার রাজ্যে যেন ব্রিটিশ কেউ না থাকে। ব্রিটিশদের কি হয়েছিল এখানে, রিয়াকশন কি ছিল? ইন অ্যান এনকাউন্টার উইথ দ্য ব্রিটিশ ফোর্সেস রাজা ওয়াজ কিল্ড অ্যালং উইথ হিজ 300 আর্মড মেন। 300 জন সৈন্যের সাথে রাজা পশুপতি বিজয়রাম গজপতিকে হত্যা করা হয়েছিল। The British adopted a conciliatory policy towards Raja's son Narayan Rao after his incident, এবং এই রাজার মৃত্যুর পর তার ছেলে নারায়ণ রাওয়ের মানে সম্মতি নিয়ে এই সাম্রাজ্যটাকেও তাদের সাম্রাজ্যভুক্ত করেছিল। এরপর আসো মোয়ামরিয়া রিবেলিয়ান। আবার বলছি এগুলো সম্পর্কে আমাদের এতটা ডিটেলসে জানার দরকার নেই, তবুও যেহেতু নোটটা থাকছে একবার পড়ে নেব, ব্রেনে থাকবে। হ্যাঁ, তো কখন হয়েছে, কোথায় হয়েছে, কে নেতৃত্ব দিয়েছে, এটা মাথায় রাখবে শুধু। এই যে মোয়ামরিয়া রিবেলিয়ান, এই মোয়ামরিয়া রিবেলিয়ান হয়েছিল আসামে, ঠিক আছে, আসামে। আর আমি আগেই বলেছিলাম যে এই সমস্ত মুভমেন্টগুলো কিন্তু স্পেসিফিক ডেটে বলা যাবে না, এটা দীর্ঘ সময় ধরে চলতো এই বিপ্লবগুলো। একবার বিপ্লব শুরু হলো, ইংরেজরা তাদেরকে সাপ্রেস করলো, ধীরে ধীরে আবার পরে আবার সেই বিপ্লব শুরু হলো, আবার সাপ্রেস করলো, আবার শুরু হলো, এরকম করে চলছিল আর কি। এই মোয়ামরিয়ার ব্যাকগ্রাউন্ড কি ছিল? দ্য মোয়ামরিয়াস ওয়ার লো কাস্ট পিজেন্টস। এই মোয়ামরিয়া কমিউনিটি ছিল একটা লো কাস্টের পিজেন্ট সমাজ ছিল, হু ফলোড দ্য টিচিংস অফ অনিরুদ্ধ দেবা অ্যান্ড ওয়ার অ্যাডহারেন্টস অফ দ্য মায়ামারা সাতরা। তো তারা অনিরুদ্ধ দেবের মানে টিচিংস বা ফলো করতো, হ্যাঁ, তারা তাকে ভগবান রূপে মানত এবং তাদের গুরু ছিল মায়ামারা সাত্রা অ্যান্ড এগালিটেরিয়ান সেক্ট। এটা একটা এগালিটেরিয়ান সেক্ট। অ্যান্ড অহম কিংস অফ আসাম রিপ্রেসড দ্য মোয়ামরিয়াস উইচ লেড টু দ্য রিবেলিয়ান। এবং আসামের রাজা এদেরকে কি করেছিল না, এদেরকে সাপ্রেস করার চেষ্টা করেছিল, যার জন্য সংগ্রাম হয়েছিল। আর আসামের রাজাকে কে এটা করতে বাধ্য করেছিল? ব্রিটিশ সরকার। স্টার্ট হয়েছিল কিভাবে? দ্য রিভোল্ট বিগ্যান আফটার রয়্যাল অফিসিয়াল ফ্লগড রগ নিয়োগ আ মোরান লিডার। একটা মোরান লিডারকে যখন তারা ফ্লগড করেছিল তখন এটা সংগ্রাম শুরু হয়েছিল। দ্য রিবেলিয়ন উইকেন্ড দ্য অহম কিংডম মেকিং ইট ভালনারেবল টু স্যার বোর্ডটা দেখা যাচ্ছে না। যদি না দেখা যায় লিভ নিয়ে আবার জয়েন করো, দেখতে পাবে। হ্যাঁ স্যার, ক্লিক করে আবার জয়েন করেছি, তাও দেখা যাচ্ছে না। বাকিদেরও কি একই সমস্যা হচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তুমি ওই অ্যাপ্লিকেশন থেকে টোটালটি অফ বন্ধ করে দিতে পারবে তো? ওই যে যেটা আমরা ক্লিয়ার করে দিই, পুরো অ্যাপটাকে ক্লিয়ার করে দিয়ে আবার জয়েন করো, নতুন করে লিংকে ক্লিক করে জয়েন করে যাও, দেখতে পাবে। আচ্ছা স্যার। তাহলে আউটকাম কি ছিল? দ্য রিবেলিয়ন উইকেন্ড দ্য অহম কিংডম। এই বিদ্রোহীরা আসাম যে রাজ পরিবার অহম কিংডম সেটাকে দুর্বল করে দিয়েছিল, হ্যাঁ, বারবার এদের অ্যাটাকের মাধ্যমে, ঠিক আছে। এবং তারপর তারা কি করলো না, এই এদের যে ধর্মগুরু তার সাথে এই কিংডম একটা সলা পরামর্শ মানে একটা সমঝোতা করে নিল। মাইক অন আছে কারো? মাইক অফ করে দাও। দ্য রিবেলিয়ন ওপেন্ড দ্য ডোর ফর আদার অ্যাটাকস অন দ্য রিজন। এবং এই রিবেলিয়নের ফলে এইটা দেখা গেছিল যে এই অহম কিংডমকেও অ্যাটাক করা যায়। such as Darang rebellion in 1792. The Ahom kings eventually requested help from the British to fight the rebellion but fell to the Burmese invasion and came under British rule. এইখানে দেখো ওই আসামগুলো হচ্ছে একটা জিনিস আমার বলা উচিত, সেটা হচ্ছে দেখো
আমরা যখন এই সিভিল আপরাইজিংস দেখছি বা আমরা যখন ট্রাইবাল মুভমেন্টও দেখব, সেই ক্ষেত্রে মাথায় রাখবা যারা মেইনল্যান্ড ইন্ডিয়াতে আছে, মেইনল্যান্ড ইন্ডিয়া বলতে যে ইন্ডিয়াটাকে আমরা এইভাবে দেখছি, মানে উত্তর পূর্বের রাজ্যগুলো, এই উত্তর পূর্ব রাজ্যগুলোকে আমরা মেইনল্যান্ড ইন্ডিয়ার মধ্যে ধরতাম না আর কি। তো এই সমস্ত বিক্ষিপ্ত জনগণকে এদের প্রতি কেউ ইন্টারেস্টও দেখাতো না। এমনকি যারা পাহাড়িয়া কমিউনিটি ছিল হিমাচল প্রদেশের, সেই সমস্ত জায়গার মানুষদেরকে ব্রিটিশরা বেশি মানে তাদেরকে লড়তে যেত না, কারণ তারা জানতো যে এরা পাহাড়ি অঞ্চলে বা এরা দুর্গম অঞ্চলে থাকে। সব থেকে বড় কথা হচ্ছে দুর্গম অঞ্চল। তো এই দুর্গম অঞ্চলে যারা বসবাস করে তাদের সঙ্গে বেশি ইয়ে করে লাভ নেই, কারণ সেখানে আমরা ইনভেস্ট করব বেশি, আর্নিং হবে কম। সো লিভ দেম, যেখানে তারা আছে তাদের মতন তাদেরকে থাকতে দাও। যদি এইখান থেকে একটা সুযোগ দেখো, এই মোয়ামরিয়ার যে সংগ্রাম হয়েছিল সেটা কিন্তু আসামের রাজবংশের বিরুদ্ধে হয়েছিল। আর এই এত দুর্গম অঞ্চল এগুলো, তো এইখানেও যে এই আসাম কিংডম, এই অহোম কিংডমকেও যে, অহোম থেকেই আসাম নামটা এসছে, তো এই অহোম কিংডমকেও যে অ্যাটাক করা যেতে পারে এই বিষয়টা আগে জানা ছিল না, বা ব্রিটিশদের এন্ট্রি তখন ওখানে হয়নি। কিন্তু এদের বিরুদ্ধে এই যে দারাং রিবেলিয়ান, এই মোয়ামারিয়ার তোমার রিবেলিয়ান, এইগুলোর ফলে যখন এরা ব্রিটিশদের সহযোগিতা চাইলো, হ্যাঁ, কারণ বার্মা, এদিক থেকে বার্মাও অ্যাটাক করেছিল, বার্মা ইনভেশন হয়েছিল, ঠিক আছে, সেক্ষেত্রে তারা ব্রিটিশদের যখন সহযোগিতা চাইলো, সেই সহযোগিতার মাধ্যমে ব্রিটিশরা, আসামও কিন্তু ব্রিটিশদের কলোনিতে কনভার্ট হয়ে গেল, চলে গেল। এরপর আসো পলিগার মুভমেন্ট। পলিগার মানে জমিদার, ঠিক আছে। পলিগার মানে কি? পলিগার মানে হচ্ছে জমিদার। এটা দক্ষিণ ভারতে ঘটা একটা সংগ্রাম, যেখানে জমিদাররা বিপ্লব শুরু করেছিল এবং ইংরেজদের সাথে এই পলিগারদের যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, দুটো যুদ্ধ, একটা 1799-তে আর একটা হচ্ছে 1800 থেকে 1801-এর মধ্যে এই সময়টাতে। এইখানে ঘটনাটা কি ঘটেছিল? দ্য পলিগার মুভমেন্ট ওয়াজ আ সিরিজ অফ রিবেলিয়ন্স in southern India that took place between 1799 and 1856. The polygars were a local militia who were given land in exchange of military service. আসলে এই পলিগাররা সৈন্য সাপ্লাই করত, অর্থাৎ এই এক একজন পলিগারের কাছে বেশ কিছু সৈন্য থাকতো এবং এই পলিগারদেরকে জমি দেওয়া হতো, ক্যাশ পেমেন্টের পরিবর্তে জমি দেওয়া হতো। বলতো যে তুমি এই জমিটুকু বা এই কয়েকটা গ্রাম নিয়ে একটা জমিদারি তোমায় দিচ্ছি, এই জমিদারিটা তুমি দেখো, এখান থেকে যা ট্যাক্স ফ্যাক্স যা পাবে সেটা দিয়ে তুমি নিজের এবং আর্মির ভরণ পোষণ চালাও এবং বিপদের দিনে আমাদেরকে আর্মি সাপ্লাই দেবে। সো এইটা ছিল হচ্ছে পলিগার কমিউনিটি। সেই পলিগার কমিউনিটি বাট অফেন অ্যাক্টেড অ্যাজ সভরেন্স। এবার এরা মাঝে মাঝে না নিজেদেরকে সভরেন বলেও দাবি করতো। সভরেন মানে কি? যে আমরা কারো অধীনে নেই, আমরা স্বাধীন। সভরেন কথার অর্থ কি বলো তো দেখি, তাহলেই বুঝতে পারবে। সার্বভৌম। হ্যাঁ, তো সার্বভৌম কথার অর্থ কি? সভরেন কথার অর্থ কি? সভরেন কথার অর্থ হচ্ছে কিং। সভরেন কথার অর্থ কিং, মানে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি রাজা, আমার ওপরে কেউ নেই, আমি আমার নিচে সবাই। তো সেই সার্বভৌম ব্যাপারটা আর কি। অ্যান্ড এক্সট্রাক্টেড ট্যাক্সেস ফ্রম দ্য পিপল, এবং তারা নিজেরাই লোকেদের থেকে ট্যাক্স কালেক্ট করতো। They refused to accept British authority and pay taxes to the East India Company, এবং তারা ব্রিটিশ অথরিটিকে মেনে নিতে পারতো না এবং তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স পে করতো না। এর জন্য পলিগার রিবেলিয়ন হয়েছিল। তাহলে ফার্স্ট পলিগার রিবেলিয়ন, পলিগার ওয়ার কবে হয়েছে? 1799-এ। দ্য পলিগার্স অফ তিরুনেলভেলি ডিস্ট্রিক্ট, তিরুনেলভেলি ডিস্ট্রিক্ট রিভেলড against the British in the first পলিগার ওয়ার, ঠিক আছে। The leader of the rebellion was Kattabomma Nayak, also known as Veerapandi Kattabomman, who defied British troops for 7 years. Second Polygar War, also known as South Indian Rebellion, due to its scale and reach. The second Polygar War took place in 1800 to 1801. The Carnatic Treaty of 1801 was signed at the end of this war, giving the British direct control over Tamil Nadu. ঠিক আছে। The Polygar Revolt of 1846. In 1846, Koilkuntala Narasimha Reddy, a young polygar, rebelled against the British revenue policy in Madras. Reddy was inspired
by the suffering of the common people and was motivated by the British government's payment of only rupees 11 in maintenance after his father's death. মানে একবার বোঝো যে এই যে কল্লিকুন্তল নরসিম্হা রাও রেড্ডি এর পিতার মৃত্যুর পর, আসলে এদেরকে ইংরেজরা তো পেমেন্ট দিত, কারণ এরা অ্যাজ আ জমিদার ছিল, মানে এদেরকে ভাতা দিতে হতো। তা এর বাবার মৃত্যুর পর একে ক টাকা ভাতা দিচ্ছিল? 11 টাকা, মাত্র 11 টাকা ভাতা দিচ্ছিল, হ্যাঁ, তার বাবার মৃত্যুর পরে। যার কারণে তোমার এই কে নরসিম্হা রেড্ডি সে বিদ্রোহ ঘোষণা করেছিল, হ্যাঁ, এবং এই বিদ্রোহ 23শে জুলাই 1846 থেকে শুরু হয়ে 12ই ফেব্রুয়ারি, হ্যাঁ, 1847 পর্যন্ত চলেছিল, এবং একে হত্যা করা হয়েছিল, ঠিক আছে, কে নরসিম্হা রেড্ডিকে, হ্যাঁ, অ্যাট কৈলাকুন্তলা। His heroic struggle inspired millions of people in the region, এবং তার যে বীরত্বের সাথে সংগ্রাম ব্রিটিশদের সাথে অনেক লোককে প্রভাবিত করেছিল। এই হলো ব্যাপার। তারপর আসো নেক্সট। তাহলে আমরা একটা কথা মাথায় রাখবো। এবার তোমরা বলবে যে দাদা এগুলো এত কিছু মনে রাখা কি সম্ভব? তো আমি বলছি এত কিছু মনে রাখা সম্ভব না তো, কিন্তু আমি যদি তোমাদেরকে বলি পলিগার মুভমেন্ট, এই পলিগার মুভমেন্ট শুনলেই এখন মনে থাকবে তো এটা সাউথ ইন্ডিয়ার কোন একটা ঘটনা? আর অপশনের নাম দেখলেও মনে পড়বে কিনা পড়বে না বলো? 100% পড়বে। এই জন্য এই জিনিসগুলো আমাদের অন্তত আমরা যে একবার পড়েছি এইটুকুন ধারণাটা হয়ে থাক, আর পরে যখন আমরা ডিটেলসের ওই কোয়েশ্চেন লেখার মতন করে লেখাবো না, তখন এখান থেকে সুন্দর সুন্দর নোট লেখানো হবে, যে নোটগুলো একবারে সমস্তটাকে নিয়ে কম্পাইল করে একটা নোট নিয়ে নিলে সেটা দেখবে পড়তেও ভালো লাগবে, মনেও থাকবে। চলো, আর সব থেকে বড় কথা, যার যে ভাষাটা প্রেফারেবল মানে মাতৃভাষা, সেটাতে নোট করার চেষ্টা করবে, কিন্তু পড়ার সময় ইংরেজিতে পড়ো, কাজে লাগবে। আচ্ছা, এই যে আমি পড়ার সময় আমি অনেক কিছু তো বাংলাতে কিছু বলছি না, ইংরেজিতেই পড়ে যাচ্ছি, তোমরা সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, ঠিক। তারপরে আসো ভেল্লর মিউটিনি। দেখো ভেল্লর, এটা শুনেও বুঝতে পারছো এটা সাউথ ইন্ডিয়াতে হয়েছে। 1806 ভেল্লর মিউটিনি হয়েছে। তখন গভর্নর জেনারেল ছিল হচ্ছে জর্জ বার্লো। Under British rule, the Indian military garrison of Madras was stationed in the fort of Vellore, which became the site of famous Vellore mutiny of 1806. Reason for the revolt is, in 1805, the sepoys were given a new dress code in which they were not allowed to show any caste markings, had to trim their beards and mustache, and had to remove their turbans. This was done to improve the regiment's soldierly appearance. আসলে দেখো এই সমস্ত কারণগুলো, এই যে যতগুলো বিপ্লব বিদ্রোহ আমরা পড়ছি, এই প্রত্যেকটা বিদ্রোহ সম্মিলিতভাবে সিপাহী বিদ্রোহের জন্য রেসপন্সিবল হবে পরবর্তীকালে গিয়ে, কারণ সিপাহী বিদ্রোহ এই ঘটনাগুলোই ছিল। একটুখানি তোমরা কল্পনা করো যে সময়টাতে ভারতে রাজওয়ারদের যুগ সংগ্রাম চলছে, সেই সময় কিন্তু ইউরোপ অনেকটা মডার্ন হয়ে গেছে, মডার্ন ইন দ্য সেন্স তারা আধুনিকতার ছোঁয়াটাকে ভালোভাবে বুঝতে পেরেছে, মানে যেটা হচ্ছে মেকানিক্যাল রেভলিউশন, হ্যাঁ, বা যান্ত্রিক বিপ্লব, সেটা কিন্তু ইউরোপে ঘটে গিয়েছে। যেখানে আমাদের ভারতবর্ষে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি চলছে, সেইখানে না ইউরোপে বা পশ্চিমের দেশগুলোতে তখন কিন্তু যন্ত্রচালিত গাড়ি এই সমস্ত ব্যবহার বা উন্নত মানের যে টেকনোলজি সেটা ইউজ শুরু হয়ে গেছে। আর একটা কথা কি, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করবা তাহলে তুমি দেখবা যে এটা আমার একটা অবজারভেশন, যে স্থানে গাড়ির চাকা যত বেশি দ্রুত ঘোরে সেই স্থান তত বেশি উন্নত। তুমি দেখবে, এটাকে খেয়াল করবে যে কথাটা বললাম, গাড়ির কিরকম চাকা, স্যার বুঝলাম না।
গাড়ির চাকা যেখানে যত বেশি ঘোরে মনে করে সেই জায়গাটা তত বেশি উন্নত। মানে রাস্তাঘাটের অবস্থা ভালো, উন্নত পরিষেবা। ইয়েস, মানে ইনফ্রাস্ট্রাকচার কথা আমি বলতে চাইছি, বুঝতে পারছো? ইনফ্রাস্ট্রাকচার যেখানে ডেভেলপড হয়েছে সেইটা উন্নত হবেই হবে। আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের কথা আমি যদি ধরে নিই, দেখবা গ্রামের দিকে রাস্তাঘাটের যে অবস্থা থাকে, জোরে গাড়ি চালানোর কোনো ক্ষমতাই নেই। রাস্তার গ্রামের দিকে যে গাড়িগুলো চলে সেগুলো জোরে চলেও না। আবার শহরের দিকে গেলে দেখবা খুব ভালো রাস্তাঘাট, মডার্ন সমস্ত গাড়ি ফাড়ি রয়েছে, এইগুলো একটা ইকোনমিকে দেখায়। আমাদের এখানে একটা গ্রাম আছে একদম বাংলাদেশ বর্ডারের কাছে, ওইখানে এখনো আজকে আজকে আজকের যে তারিখ, আজকের তারিখেও মানুষ কি করে জানো? যে রাস্তাটা আছে এই রাস্তাটা হচ্ছে তোমার চলে, আমাদের রাজ দত্ত ভাই বুঝতে পারবো যে নদিয়ার ছেলেও। আমি চাপড়ার ওই দিকের ঘটনাটা বলছি। তো চাপড়ার ওইদিকে এই মধুপুর, এলাঙ্গি, এই সমস্ত জায়গা আছে। তো ওই জায়গার মানুষের যে পেশা সেটা হচ্ছে শ্রমজীবী এবং কৃষি নির্ভরশীল। সো আমি ওইখান দিয়ে একবার সকালবেলা গেছি, সকাল বলতে 10টা-11টার সময় আমি গেছি। আমি দেখেছি যে একটা বটগাছের নিচে একটা লোক বসে আছে সাজুগুজু করে, বয়স্ক, মানে ওই বয়স কত হবে, 60-60 এরকম হবে, উনি বসে আছেন, ব্যাগ আছে সাথে একটা। তো দেখেই মনে হচ্ছে উনি কোথাও বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন। তো আমি আবার 2:30-3টের সময় ফিরছি, 10টার সময় আমি কিন্তু গিয়েছি, আমি আবার 2:30-3টের সময় ফিরছি, আমি তখনও দেখছি যে ওই লোকটা ওখানে বসে আছে ব্যাগ নিয়ে। কেন জানো? আমি ওখানে জিজ্ঞেস করছি ওনাকে যে যাওয়ার সময় দেখে গেছি, আসার সময় দেখেছি একইভাবে একই জায়গায় বসে আছে, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছে। কৃষকরা জমিতে কাজ করছে, কষ্ট হয়ে গেছে, গাছের নিচে, একটা বট গাছের নিচে বসেছিল, গাছের নিচে এসে গল্প করছে, কিন্তু উনি ওনার মতনই আছে। তো আমি আসার পথে ওখানে দাঁড়ালাম, যেহেতু গাছের ছায়া ছিল, তো আমি জিজ্ঞেস করছি যে দাদু আপনাকে আমি সকালবেলা দেখে গেছি এখানে, আবার এখনো দেখছি এখানে, বিষয়টা কি? বলছে এখনো বাস আসেনি দাদু ভাই। বললাম বাস আসেনি মানে? আমি বলছি এই রাস্তাতে তো অনেক অটো চলে, টোটো চলে, তাহলে আপনি সেগুলোতে যাচ্ছেন না কেন? বলছে বাসের ভাড়া 5 টাকা আর অটো টোটো নেবে 10 টাকা। বুঝতে পারছো রিজন? তার মানে উনি বাসেই যাবেন, উনি বাসেই যাবেন, কারণ উনি 5 টাকা ভাড়া দিয়েই যাবেন, উনি 10 টাকা ভাড়া দেবেন না, যার কারণে উনি সারাটা দিন প্রায় ওখানে বসে আছেন। সো এটাই আর কি বলতে চাইছি। বিরাট বড় একটা জিনিস আমি দেখলাম ওই ওনার সঙ্গে কথা বলে। কৃপণ দেখে মনে হলো না যে কৃপণ, কিন্তু এটা একটা মেন্টালিটি হয়তো হতে পারে, জানি না কি ব্যাপার স্যাপার, কিন্তু এটা একটা ব্যাপার। 5 টাকার জন্য বসে আছে যে ওখানে বাস আসবে তখন যাবে, আর বাস আসেনি হয়তো এর মধ্যে, আর বাস চলেও খুব কম ওই রাস্তাতে। আচ্ছা, ওই রাস্তায় বাস কম, তোর তো করিমপুরের রাস্তায় বাস। হ্যাঁ হ্যাঁ, তো ওই রাস্তাগুলোতে বাস কম, আর সে রাস্তাও তো সরু রাস্তা। ঠিক, তাহলে কি আলোচনা থেকে কোথায় চলে গেলাম? ওকে, তো কি আলোচনা করছিলাম আমি? ও হ্যাঁ, তো এই ভেল্লোর মিউটিনির যে কারণ ছিল সেটা ছিল হচ্ছে যে ইংরেজরা বলছিল যে দেখো আমাদের যে মিলিটারি চলে সেই মিলিটারি কিন্তু অনেক বেশি উন্নত মিলিটারি, মানে মিলিটারিদের একটা আলাদা ড্রেস কোড আছে, যে একজন সৈন্যকে দেখে সৈন্যের মতন মনে হতে হবে, একজন সোলজারকে দেখে সোলজারের মতনই মনে হতে হবে, একজন সোলজারকে দেখে যেন মনে হয় না যে সে কোনো একটা গৃহস্থ থেকে বেরিয়ে এসছে, এরকম হলে হবে না, একজন সোলজারকে সোলজার্সের মতনই দেখতে হবে। তার জন্য তারা কি করেছিল, সোলজার্সদের ড্রেস কোড তৈরি করেছিল। আর ভারতীয় সোলজার্সদের তাদের মুস্টাচ থাকবে, তাদের দাড়ি থাকবে, তাদের মাথায় পাগড়ি থাকবে, তাদের কপালে তিলক কাটা থাকবে, এটা থাকবে। এই সমস্ত কিছুকে ব্যান করে দেওয়া হয়েছিল, দাড়ি কেটে ফেলতে হবে, মোষ কেটে ফেলতে হবে, কপালে তিলক লাগানো যাবে না, পাগড়ি পরা যাবে না, সমস্ত কিছু অফ। মানে একদম ইংরেজ সৈনিক যেমন দেখতে লাগে তোমাকেও সেমন দেখতে লাগতে হবে। এইটার বিরোধ করে সিপাহীরা এই ভেল্লোর মিউটিনি করেছিল, বুঝতে পারছো, 1806। আবার তোমরা যখন সিপাহী বিদ্রোহতে আসবে দেখবে একই কারণ রয়েছে, যে ব্রিটিশ মিলিটারির আর যে ড্রেস কোড সেটার বিরুদ্ধেই এই সংগ্রাম কিন্তু ছিল, বুঝতে পারছো? It harmed the feelings of both Hindu and Muslim soldiers in the army. আবার যারা মুসলিম সোলজার্স তাদের দাড়ি রাখতে হবে, আবার সেই দাড়ি রাখাটা তাদেরকে না, দাড়ি রাখা যাবে না, কেটে ফেলতে হবে। এই সমস্ত কারণে বোথ হিন্দুজ অ্যান্ড মুসলিম সোলজার্সদেরকে এটাকে মানে ইগনাইট করেছিল ফর দিস মিউটিনি।
General Sir John Cardock, commander-in-chief of Madras Army, also ordered wearing a new round hat made of cow and pig hides. মানে তোমার হাইডস মানে হচ্ছে চামড়া, গরু এবং শূকরের চামড়া দিয়ে তৈরি, গরু আর শূকরের চামড়া দিয়ে তৈরি যে টুপি, সেই টুপি সবাইকে পরতে হবে, এটাতেও বাধ্য করছিল যে মাদ্রাজের যে কমান্ডার ইন চিফ ছিল জন কাডোক সে। তো এই সমস্ত বিষয়গুলো এখন গরুর চামড়া হলে হিন্দুদের বিরোধ, শূকরের চামড়া হলে মুসলিমদের বিরোধ। দ্য ভেল্লোর মিউটিনি was precipitated by these unjust and offensive changes as well as the brutal treatment meted out to any voice of dissent within the fort. এবং ওই দুর্গে যে সমস্ত সৈন্য থাকতো তাদের মধ্যে ব্রিটিশ সৈন্যদের জন্য আলাদা সম্মান আর দেশীয় সৈন্যদের জন্য আলাদা সম্মান, এই বিষয়টাও তাদেরকে ক্ষোভে পরিণত করেছিল। As the sepoys revolted, a British officer, Major Coops, escaped and altered the Arcot garrison. Okay, they arrived within 9 hours to find some Europeans still holding a part of the ramparts. They quickly attempted to regain control of the fort. In a heinous incident, approximately 100 soldiers seeking refuge within the fort were lined up against a wall and shot in summary judgment. Okay, মানে 100 জন সৈন্যকে ব্রাশ ফায়ার করে মানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল। And new regulations were withdrawn and all regiments in the Vellore region were disbanded. Okay, যদিও এটার পরে যে নতুন রেগুলেশনস আনা হয়েছিল সেটাকে উইথড্র করে নেওয়া হয় এবং ভেল্লোরের যে সমস্ত রেজিমেন্টগুলোকে ব্যান করা হয়েছিল তাদেরকে ডিসব্যান করা হয়। এবার আসো ওয়াহাবি মুভমেন্ট। তো ওয়াহাবি মুভমেন্ট একটা সিভিল আপরাইজিংস বটে, যদি এটা সোশিও একটা মুভমেন্টও ছিল। তো ওয়াহাবি মুভমেন্ট এটা তো শুরুতে তোমার শিখ বিরোধী সংগ্রাম, হ্যাঁ, বা কমিউনাল সংগ্রামের মতন একটা ব্যাপার। অ্যাকচুয়ালি ওয়াহাবিদের প্রথমে কমিউনালিজম ছিল না, প্রথমে ছিল নিজেদের ধর্মটাকে শুদ্ধিকরণ করতে হবে। এখানে সৈয়দ ব্রাদারদের নাম শুনেছো? সৈয়দ ব্রাদারদের তৈরি করা মুভমেন্ট এটা। সৈয়দ আহমেদ অফ রায়বারেলি, রায়বারেলি যে এখন তো বোধহয় ভারতবর্ষে মুসলিমদের একটা সেক্টই বোধহয় আছে বারেলি মুসলমান, এরকম আছে না ভাই? মুসলিম কেউ আছে আমাদের ক্লাসে? এটা থাকলে যদি জেনে থাকো তাহলে একটু বলো তো। বারেলি, এই রায়বারেলি থেকেই তো একটা সেক্ট আছে না, বারেলি মুসলমান বলে তাদেরকে, বারেলি মুসলমান বলে, দেওবন্দি বলে, এরকম আছে না? হ্যাভ ইউ এনি আইডিয়া? Okay, there is none. Chalo. So Sayyid Ahmed of Raibareli was founder of Wahhabi movement in India. He was influenced by the teaching of Abdul Wahhab of Arabia. Arabiaর আব্দুল ওয়াহাবের যে মানে টিচিংস তার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে ভারতবর্ষে এই ওয়াহাবি মুভমেন্ট শুরু করেছিল সৈয়দ আহমেদ অফ রায়বারেলি। But even more by the preaching of the Delhi Saint Shah Waliullah and his son Abdul Aziz, who called for a revival to the true spirit of Islam. অর্থাৎ ওয়াহাব আন্দোলনটা ছিল সত্যিকারের ইসলাম ধর্মের যে স্পিরিট সেটাকে রিভাইভাল করা, মানে ইসলামের পুনর্জাগরণ বলতে পারো, যে রেনেসা ইন ইসলাম, এরকম একটা ব্যাপার। তো প্রথম তো এটার মাধ্যমে তারা তাদের ধর্মকে শুদ্ধিকরণ করবে এই ব্যাপারটা ছিল, কিন্তু পরবর্তীকালে এটা অ্যান্টি শিখ মুভমেন্টে কনভার্ট হয় এবং পরবর্তী সেটা অ্যান্টি ব্রিটিশ মুভমেন্টে এটা কনভার্ট হয়েছিল। সো নোট দেওয়া থাকবে, এখান থেকে পড়ে নেবে। নেক্সট অনেকটা বিষয় আছে এবং এই মনে রাখবে আমাদের বাংলার সাথে ওয়াহাব মুভমেন্টের একটা যোগসূত্র আছে। আমরা বারাসাত রিবেলিয়ান যে পড়েছি না, তিতুমিরের বাঁশের কেল্লা, বারাসাত মুভমেন্ট যেটা পিজেন্ট মুভমেন্টে বোধহয় পড়ে এসছি এটা আমরা। সো তিতুমির, যাকে মীর নিসার আলী বলা হতো, সেই সৈয়দ মীর নিসার আলী তিনি এই ওয়াহাবিজমের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং পরবর্তীকালে তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবিজমের যে মুভমেন্ট সেটা চলেছিল। ওকে, আচ্ছা, তিতুমিরের গোলটা কি ছিল একটু দেখো। তিতুমির's goal was to organize improvised Muslim peasants to resist tyrannical zamindars who levied punitive levies on Wahhabis.
ঠিক আছে। নারকেলবেরিয়া at Barasat was the epicenter of this movement. Next, দিওয়ান ভেলুথাম্বি রিভোল্ট। ভেলুথাম্বি নামে একজন দিওয়ান ছিলেন, তো তার দ্বারা এটা হচ্ছে ট্রাভাঙ্কর স্টেটের একজন দিওয়ান ছিলেন ভেলুথাম্বি, তার দ্বারা অর্গানাইজড একটা রিভোল্ট এটা 1808 থেকে 9 এর মধ্যে। এই সময় লর্ড মিন্টো গভর্নর জেনারেল ছিলেন। ওকে, রিজন কি ছিল? সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন বিটুইন ট্রাভাঙ্কর অ্যান্ড ব্রিটিশ ইন 1795। ট্রাভাঙ্করের মধ্যে আর ব্রিটিশদের মধ্যে 1795-তে সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করা হয়েছিল, এবং এর ফলে এই ট্রাভাঙ্কর রাজ্য ঋণে জড়িয়ে পড়েছিল। অলসো ব্রিটিশ রেজিডেন্টস অফ ট্রাভাঙ্কোর বিগ্যান ইন্টারফিয়ারিং উইথ দ্য স্টেটস ইন্টারনাল অ্যাফেয়ার্স। এবং ট্রাভাঙ্করের যে রাজকার্যের মধ্যে, এদের ইন্টারনাল অ্যাফেয়ার্সের মধ্যে ব্রিটিশ রেজিডেন্টস কিন্তু হস্তক্ষেপ করা শুরু করেছিল। আমরা প্রিভিয়াস ক্লাসে মানে লাস্ট ক্লাসের তার আগের ক্লাসে এটা আমরা পড়েছি এই বিষয়গুলো। সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স কি করে মানানো হতো, গল্পটা মনে আছে তো? তো সেইভাবে বলা হতো যে তোমার এখানে যে ব্রিটিশ রেসিডেন্ট থাকবে, একজন রাজাকে বলা হতো যে তোমার এখানে আমাদের ব্রিটিশ যে একজন প্রতিনিধি থাকবে তোমার রাজসভায়, কেন কি সে দেখবে যে তোমার রাজ্যে কোনো কিছু খারাপ কিছু হচ্ছে কিনা তদারকি করার জন্য, কিন্তু সে কোনো কথা বলবে না, মনে করো ঘরের কোনায় বসে থাকবে। কিন্তু পরবর্তীকালে তারা হস্তক্ষেপ করতে শুরু করে। সেন্সিং ডেঞ্জার, দ্য ব্রিটিশ সেন্ট আ লার্জ কন্টিনজেন্ট টু ডিমান্ড দ্যাট দ্য দিওয়ান, দ্যাট ইজ ভেলুথাম্বি, be removed, which promoted Veluthambi to launch a revolt in 1808. আচ্ছা, এবার ওই যে ব্রিটিশ রেসিডেন্ট ট্রাভাঙ্কোর রাজ্যের রাজসভাতে ছিল, সে বুঝতে পেরেছিল যে ভেলুথাম্বি এ বেটা নিশ্চিত রূপে আমাদের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। তাই এক কাজ করো, আগে থেকেই চলো আমরা এটাকে এর ব্রিটিশ সৈন্যকে একটা লার্জ কন্টিনজেন্ট পাঠানো হয়েছিল, একটা বিরাট বড় সেনাদল পাঠানো হয়েছিল এই দিওয়ানকে সরিয়ে দেওয়ার জন্য এবং তাকে অ্যারেস্ট করার জন্য। আর এটা জানতে পেরে ভেলুথাম্বি এই বিদ্রোহ ঘোষণা করেছিল। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। কচ্ছ রিবেলিয়ান, বুঝো তো কচ্ছ রিবেলিয়ান, কচ্ছ হচ্ছে গুজরাট, তো গুজরাটে কচ্ছ রিবেলিয়ান হয়েছিল 1816 থেকে 32-এর মধ্যে। এইখানে তোমার যেটা ছিল, ব্রিটিশ সাইন্ড আ ট্রিটি ইন 1816 উইথ মহারাজা ভারামাল সেকেন্ড অফ কচ্ছ। কচ্ছের রাজা ভারামাল সেকেন্ডের সাথে একটা ট্রিটি সাইন হয়েছিল, গ্র্যান্টিং থ্রোন পাওয়ার বাট ইন্টারফিয়ারিং ইন কচ্ছেস ইন্টারনাল অ্যাফেয়ার্স। তারা রাজাকে তো সিংহাসনে রেখেছিল ঠিকই, কিন্তু ব্রিটিশরা বারবার তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হস্তক্ষেপ করত। তো 1819-এ রাজা ভারমাল সেকেন্ড উইথ দ্য হেল্প অফ অ্যারাব অ্যান্ড আফ্রিকান ট্রুপস ট্রাইড টু রিমুভ দ্য ব্রিটিশ ফ্রম হিজ টেরিটরি বাট ফেস ডিফিট। তো উনি 1819-এ রাজা ভারমাল সে চেষ্টা করেছিল আরবদের এবং আফ্রিকান ট্রুপদের সেনাদলের সাহায্য নিয়ে তার যে টেরিটরি, তার যে রাজ্য, সেখান থেকে ব্রিটিশদের সরিয়ে ফেলতে, কিন্তু ব্যর্থ হয়েছিল। দ্য জেনুইন অ্যাডমিনিস্ট্রেশন অফ কচ্ছ ওয়াজ এন্ট্রাস্টেড টু আ কাউন্সিল অফ রিজেন্সি which was overseen by the British resident. The administrative innovations made the Regency Council coupled with এগুলো দরকার নেই এতটা জানার জন্য, এটা গুরুত্বপূর্ণ এতটা নয়। কোথায় হয়েছিল মনে রাখবে এটুকুন, কে করেছিল ব্যাস। তারপর আসো পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহ হচ্ছে উড়িষ্যাতে হয়েছিল। উড়িষ্যাতে এখনো পদবি আছে, মানুষের পাইক পদবি আছে। পাইকরা এক ধরনের পিজেন্ট মিলিশিয়া গ্রুপ ছিল, মানে যারা কৃষক আবার মিলিটারি অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করতো রাজাকে। মানে এরা তো পেশাগত দিক থেকে কৃষক, কিন্তু এদের মধ্যে মিলিটারি ট্রেনিং দেওয়া হতো, মিলিটারি ট্রেনিং ছিল, বংশ পরম্পরায় চলতো, এবং রাজার যখন সৈন্যের প্রয়োজন পড়তো তখন এরা উড়িষ্যার রাজা গজপতি রাজাদেরকে সহযোগিতা করত। এই গজপতি রাজা উড়িষ্যাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাজ পরিবার, মাথায় রাখবে, কারণ পুরীর যে জগন্নাথ মন্দির আছে না, পুরীর জগন্নাথ মন্দির কিন্তু এই রাজা গজপতিদের তৈরি করা, এবং আজও পর্যন্ত এই গজপতি পরিবারের যে রাজপুত্র, তার নামটা আমি ভুলে গেছি, উনি হচ্ছেন পুরীর উড়িষ্যা মন্দিরের কিন্তু সভাপতি, প্রেসিডেন্ট। এই গজপতি ফ্যামিলির রাজবংশ এখনো আছে, এবং তাদের ক্রাউনি মানে তাদের সেই কি বলে যে প্রত্যেক রাজা এখনো তৈরি হয়, মানে যে রাজা এখন আছে ওনার বয়স হয়ে গেছে, নিশ্চিত রূপে ওনার ছেলে বোধহয় আবার রাজা হবেন কয়েকদিনের পরে, এরকম একটা ব্যাপার। তো গজপতি রাজাদের যারা সাহায্য করতো এই পাইকরা,
সেই পাইকদের করা বিদ্রোহ। এই রিজন কি ছিল? when the British established new colonial establishments and land revenue settlements, the Pike lost their estates. তো বিষয়টা হলো, যখন ব্রিটিশরা নতুন যে মানে ল্যান্ড সেটেলমেন্ট বা এই সমস্ত রেভিনিউ সেটেলমেন্ট যখন করলো না, তখন পাইকরা তাদের জমিটাকে হারিয়ে ফেললো। মানে যে যা জমিতে আগে পাইকদের অধিকার ছিল, এখন সেই তাদের অধিকার আর থাকলো না। Constant interference in the economy and revenue system resulted in peasant and farmer exploitation and oppression, eventually sparking a uprising against the British. আর এই সমস্ত ঘটনার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছিল। এটার নেচার কেমন ছিল? রিভোল্টের নেচার ছিল যে a large number of pikes were mobilized under বক্সি জগবন্ধু বিদ্যাধর। খুব গুরুত্বপূর্ণ। তাহলে পাইক বিদ্রোহের নেতার নাম হচ্ছে বক্সি জগবন্ধু বিদ্যাধর। তার নেতৃত্বে পাইকরা জড়ো হয়, হ্যাঁ, এবং তারা কি করে? ব্রিটিশদের সম্মুখীন হয় 1817 2 এপ্রিল। from Ghumsur, a 400 strong Kanda party crossed into Khurda declared rebellion. The uprising spread like wildfire throughout the state, resulting in several clashes and encounters between British and the Pike forces. Government offices in Banapur were set on fire, police officers were killed, and British treasury was looted. British reaction কি ছিল? The revolt ragged on for several months before being crushed by the British army. Bidyadhar was imprisoned in 1825 and died in prison 4 years later. এইভাবে পাইক বিদ্রোহ শেষ হয়। চলো তারপরে ওয়াঘেরা রাইজিং, এটাও গুজরাটে হয়েছিল। ওয়াঘেরা রাইজিং, ওয়াঘেরা চিফ was forced to take up arms, okay, after the Gaikwad of Baroda was fortified by the British regime. ব্রিটিশ রেজিমে যখন বরোদাকে ফর্টিফাইড করা হলো না, তখন ওয়াঘেরা চিফ এই সংগ্রাম করেছিল। তো ওয়াঘেরা আপরাইজিং বা ওয়াঘেরা মুভমেন্ট কোথায় হয়েছিল? মাথায় রাখবে, গুজরাটে হয়েছিল, বরোদাতে হয়েছিল। ওকে, চলো। সাতারা রিভোল্ট, সাতারা রিভোল্ট হয়েছিল। সাতারা কোথায় আছে? মহারাষ্ট্রে আছে। তাহলে সাতারা রিভোল্ট হয়েছিল মহারাষ্ট্রে। লিডার ছিল হচ্ছে ধররাও পাওয়ার আর নরসিংহ দত্তাত্রেয় পেটকর, এই দুজন। তখন লর্ড অকল্যান্ড ছিল হচ্ছে গভর্নর জেনারেল। রিজন কি ছিল? দিস আপরাইজিং ওয়াজ কজড অ্যাজ আ রেজাল্ট অফ দ্য ব্রিটিশ ডিপোজিশন অফ ছত্রপতি প্রতাপ সিং। ছত্রপতি প্রতাপ সিং এর মানে এটা তার ছত্রপতি প্রতাপ সিং in 1839 when he attempted to assert his sovereignty and territorial rights and exiled him to Varanasi. অর্থাৎ ছত্রপতি প্রতাপ সিং যখন ব্রিটিশদের ডিপোজিশনে থেকে তিনি যখন নিজের সভরেনিটি অ্যাসার্ট করলেন, নিজে যখন বললেন যে আমি এখন সার্বভৌম, তখন তার উপর ইংরেজ সরকার চড়াও হয় এবং তাকে বারাণসীতে এক্সাইল করেন, নির্বাসন দিয়ে দেন। আর এইভাবে এই সংগ্রামের শুরু হয়। The people of the region were filled with resentment and anger as the consequence of this, এবং এতে রেগে জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়ে। They gathered over 1,000 men for the uprising and attacked the Badami fort, এবং তারপর তারা কি করে? হাজার হাজার লোক জড়ো হয় এবং বাদামি ফোর্ট দুর্গ আক্রমণ করে। These insurgents successfully captured the stronghold and raised the Satara flag on its ramparts, এবং এর গম্বুজে উঠে সাতারার ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয়। ব্রিটিশ রিয়াকশন কি ছিল? দ্য ব্রিটিশ রিটালিয়েটেড প্রম্পটলি উইথ আ স্ট্রং আর্মড ফোর্স অ্যান্ড ক্যাপচার দ্য ফোর্ট কুইকলি। তারপর আবার ব্রিটিশরা খুব সৈন্যবাহিনী নিয়ে গিয়ে ওটাকে আবার রিক্যাপচার করে নেয়। ওকে, তো ব্রিটিশ সরকার যেভাবে ভারতীয় দমনপীড়নকে মানে ইয়ে করেছিল ভাবতে পারবে না। আজকের ক্লাসে হয়তো আমরা ইয়েটা পড়তে পারবো না, ওই কি বলে সিপাহী বিদ্রোহটা হয়তো আজকের ক্লাসে হবে না, কারণ সিপাহী বিদ্রোহটাকে একটু ভালো করে পড়াতে হবে। কারণ সিপাহী বিদ্রোহ থেকে তোমাদের যে যদি রিটেন এক্সামিনেশন হয় না, বেশ কিছু কোয়েশ্চেন্স তৈরি হবে। সো সিপাহী বিদ্রোহের একটা কাহিনী এখানে আমি বলতে চাচ্ছিলাম। কি যেন বলতে চাচ্ছিলাম ভাই, কোন জায়গা থেকে আসলো যেন বিষয়টা?
কি বিষয় থেকে কি বিষয় যেন বলতে যাচ্ছিলাম আমি, ভুলে গেলাম ভাই, ভুলে গেলাম, ছাড়ো। তারপর হচ্ছে তোমার দ্যাট ইজ গডকারি রিভোল্ট। তো গডকারি, নীতিন গডকারি কোন জায়গার মানুষ? নীতিন গডকারি আমাদের পরিবহন মন্ত্রী, রোড অ্যান্ড এক্সপোর্ট অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার, নাগপুর। মহারাষ্ট্র। তো এটাও মহারাষ্ট্রের কোলাপুরে সংগঠিত হয়েছিল তোমার গডকারি রিভোল্ট। তো গভর্নর জেনারেল ছিলেন তখন এলেন বরো, ঠিক আছে, লর্ড এলেন বরো। রিজন কি ছিল? ওয়েন দ্য ব্রিটিশ অকুপাইড সাতারা, যখন ব্রিটিশরা সাতারা অকুপাই করে নিল, দে এক্সটেন্সিভলি টুক ওভার দ্য ল্যান্ডস অফ দ্য রিজন, পার্টিকুলারলি অফ দ্য অ্যাগ্রারিয়ান মারাঠা মিলিশিয়া, দ্যাট ইজ গডকারিজ। তো গডকারিরাও কিন্তু একটা কমিউনিটি যারা ছিল মারাঠাদের মধ্যে কৃষক অথচ মিলিশিয়া গ্রুপ, যারা রাজাকে আর্মি প্রোভাইড করতো। সো তাদের জমিটাও সাতারাকে ক্যাপচার করার সাথে সাথে তাদের জমিগুলোও কিন্তু ক্যাপচার্ড হয়ে গেছিল, যার কারণে তারা ভূমিহীন হয়ে পড়েছিল, তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। দে টুক ওভার, কেমন ছিল বিপ্লব? দে টুক ওভার দ্য সামনগড় অ্যান্ড বুধাগড় ফোর্টস অ্যান্ড রোজ against the British troops at Kolhapur by setting up a parallel government in the state। এবং তারা ব্রিটিশদের যে গড় দুর্গ ছিল সামানগড় আর বুদ্ধাগড়, এটাকে নিয়ে নিল এবং তারা নিজেদের শাসন সেখানে জারি করে দিল। আর ব্রিটিশ সরকার এটাকে ইভেনচুয়ালি কার্ভড করলো, ব্রিটিশ আর্মিকে ইয়ে করে দিল, মানে ব্রিটিশ আর্মির দ্বারা। হ্যাঁ, যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই 1857 বিদ্রোহে তোমরা দেখবে যেখানে যেখানে এই বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছে সেইখানে কিন্তু ভয়ঙ্করভাবে এই বিপ্লবগুলোকে বা এই মিউটিনিগুলোকে বা এই রিভোল্টগুলোকে সাপ্রেস করা হয়েছে ভয়ঙ্করভাবে। তোমরা কি জানো মুঘলদের শেষ পরিণতি কি হয়েছিল? মুঘলদের যে শেষ পরিণতি সেটা মানবেতর কাজ হয়েছিল, ভয়ঙ্কর খারাপ কাজ হয়েছিল। বাহাদুর শাহ জাফর যদিও নাম সর্বস্ব রাজা তিনি ছিলেন মুঘল সম্রাটের, কিন্তু তা সত্ত্বেও ওই সময় ইংরেজরা সারা ভারতের যে কোনো জায়গায় কিছু করতে হলে বাহাদুর শাহ জাফরের সিগনেচার লাগতো। কেন? কারণ সে হচ্ছে মুঘল সম্রাট, লাস্ট মুঘল সম্রাট। আর ভারতবর্ষের প্রায় সবটাই, দক্ষিণাত্যের কিছুটা অঞ্চল বাদ দিয়ে প্রায় সবটাই মুঘলদের অধীনে ছিল, যার কারণে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে এই বিষয়টা পড়েছি যে যেখানেই যা কিছু করতে হবে মুঘল রাজা বা মুঘল সম্রাটের পারমিশন লাগবে। তো অফিসিয়ালি তার সাইন নিলেই ওই প্রভিন্সের রাজা কি করছে না করছে ওটা দেখা লাগতো না, এরকম একটা ব্যাপার ছিল। তো বাহাদুর শাহ জাফর না সিপাহী বিদ্রোহে সে কিন্তু শুরুতে যোগদান করতে চায়নি, কারণ সে বলতো দেখো ভাই, আমি থাকি এই যে এলাহাবাদ আমাকে রেখে দিয়েছে, আমার তো কোনো ইয়েই নেই, আমার বয়সও হয়ে গেছে অনেক, আমার কথা কেউ শুনবেও না, তো তোমাদের এই সিপাহী বিদ্রোহে আমি কি করে যোগ দেব? তখন ওনাকে কনভিন্স করানো হয়, দেখো ইংরেজরা কিন্তু তোমাদের সাথে অনেক খারাপ কাজ করেছে। উনি বললেন কেমন? বলছে তোমার পদবি কি? বলছে আমি সম্রাট, মুঘল সম্রাট। বলছে ইংরেজরা তোমায় কি বলেছে? বলছে ইংরেজরা আমায় বলেছে যে আমার সম্রাট উপাধি থাকবে, কিন্তু আমার পরে যে আসবে মানে আমার সন্তানাদি তাদেরকে আর সম্রাট উপাধি দেওয়া হবে না। কি উপাধি দেওয়া হবে? প্রিন্স। তো বলছে যে এটার মানে কি তুমি বোঝো? তখন বাহাদুর শাহ জাফর বলছে এটার মানে কি তাহলে? বলছে দেখো সম্রাটের ছেলে কি হয় বলো দেখি তোমরা, সম্রাটের ছেলে কি হয়? সম্রাট বা রাজার ছেলে কি হয়? প্রিন্স দিয়ে হবে স্যার। প্রিন্স হয়। কিন্তু প্রিন্সের ছেলে কি হয়? কিছুই হয় না। বুঝতে পারছো? তো এটাই বোঝানো হয়েছিল বাহাদুর শাহ জাফরকে, দেখো তুমি সম্রাট আছো তো তোমার ছেলে প্রিন্স হবে, ঠিকই আছে, তারা সমস্ত সুযোগ সুবিধা পাবে, কিন্তু প্রিন্সের ছেলে তো আর কিছু হয় না। তাহলে তোমার পরবর্তী জেনারেশন পর্যন্ত এই ক্ষমতা থাকতে পারবে ভারতের, আর সবাই কিন্তু ফিনিশ, আর কেউ আসলে তারা থাকতে পারবে না। তো এই জন্য সংগ্রামে যোগদান করো। সো যার কারণে যা বাহাদুর শাহ জাফর
1857-তে সিপাহীদের সঙ্গে যোগদান করেছিলেন বলে তাকে তো কোথায় মায়ানমার বার্মাতে নির্বাসন দেওয়া হয়েছিল এবং তাকে সেইখানে তার মৃত্যুবরণ হয়েছিল। এবং বাহাদুর শাহ জাফর তিনি জাফর নামে কবিতা লিখতেন, মানে তিনি সাহিত্যিক ছিলেন, কবিতা টবিতা লিখতেন। তিনি লিখেছিলেন, আমি বাংলাতে বলছি, ওনার কোটটা আমার মনে নেই, উনি লিখেছিলেন যে জাফরের মতন এমন অভাগা কেউ নেই যে যেখানে জন্মগ্রহণ করলো সেই ভারত ভূমিতে মৃত্যুবরণ করতে, মানে দো গজ জমিন ভি নসিব নেই হুয়া, এরকম একটা কথা ছিল। উনি লিখেছিলেন একটা কবিতা, উনি বলেছিলেন যে এই পৃথিবীতে সব থেকে বদনসিব জাফর হ্যায় যার দো গজ জমিন ভারতে জন্ম হল, মানে যেখানে তার জন্ম হয়েছে সেখানে হলো না, এরকম একটা ব্যাপার। এবং এই বাহাদুর শাহ জাফরের দুটো ছেলে আর একটা নাতি ছেলেকে, যারা আর কি এর পরে মোগল সম্রাট ছিল, ওদেরকে ইংরেজরা ব্রুটালি মার্ডার করেছিল, হত্যা করেছিল, একদম ব্ল্যাঙ্ক পয়েন্ট বলে না, যে একদম বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি করেছিল। এবং তাদের লাশটাকে নগ্ন করে তোমার ইয়েতে দরবারে ঝুলিয়ে রেখেছিল 3 দিন। এটা কেন করেছিল জানো তো? এই ক্রুয়েলটিটা এটা করেছিল এই জন্য, ভয় দেখানোর জন্য যে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যে রিভোল্ট করবে তার পরিণতি এমন হবে। সো যাই হোক, মুঘল সাম্রাজ্যের এত বিশাল সাম্রাজ্য, কিন্তু তার পরিণতিটা খুবই বেদনাদায়ক আর কি। ওকে চলো, তারপর তাহলে গড়করি রিভোল্ট আমরা বুঝলাম। আর এরপর আসি, সুরাতের সল্ট অ্যাজিটেশন হয়েছিল। আমরা গান্ধীজির সাথে সবরমতী আশ্রম থেকে ডান্ডিতে যে লবণ সংগ্রাম দেখব, তো তার অনেক আগে, প্রায় 100 বছর আগে, প্রায় 1844-এ হ্যাঁ সুরাটে সল্ট অ্যাজিটেশন হয়েছিল, যেখানে বম্বে প্রেসিডেন্সি লবণের উপরে ট্যাক্স প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছিল, যার কারণে এই সল্ট অ্যাজিটেশন হয়েছিল। আর এর ফলে যে পুয়ার ক্লাস যারা ছিল, দরিদ্র সমাজ, তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা অর্গানাইজড হয়েছিল এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। ঠিক আছে, দে ডিজায়ার্ড দ্যাট দ্য ম্যাজিস্ট্রেট অ্যাকসেপ্ট দেয়ার পিটিশন, এবং তারা প্রত্যাশা করেছিল যে তারা যে ধর্ণা দিয়েছে, এই ধর্ণায় হয়তো ম্যাজিস্ট্রেট সাহেব তাদের দাবি মেনে নেবে এবং এই লবণ কর কমিয়ে দেবে। হ্যাঁ, অ্যান্ড অ্যাশোর দেম দ্যাট দ্য ইনক্রিজ সল্ট ডিউটি উড নট বি ইম্পোজড, এবং তাদেরকে অ্যাশোর করা হয়েছিল যে ঠিক আছে, তোমাদের লবণ কর আমরা কমিয়ে দিলাম। British reaction, high officials after discussion and negotiations were convinced and the absolute necessity of yielding to the wishes of the people. After receiving the report from Surat that the magistrate had temporarily suspended the increase in salt duty, okay, the government of Bombay issued a proclamation abolishing certain town duties and directed the agent to enforce the increased salt duty. মানে বুঝতে পারছো যে এই বিদ্রোহে ওই যে মানে এদের আন্দোলনের ফলে লবণ কর কমিয়ে দেওয়া হয়েছিল, পরে আবার সেটাকে বাড়িয়ে দিয়েছে, বোঝো অবস্থা, সাসপেন্ড করে তাকে। আচ্ছা, এরপর আসছে ট্রাইবাল মুভমেন্টস। দেখো 10টা 7 বেজেছে, ক্লাসে তো বাকি কেউই নেই। তোমাদের কি আর ধৈর্য আছে নাকি এটা নেক্সট ক্লাসে করব? বলো। আসলে নেক্সট করলে একটু ভালো হয় স্যার। ঠিক আছে, স্যার পিডিএফটা দিয়ে দেবেন। আমি আজকে পিডিএফটা তোমাদের প্রোভাইড করছি, বাট নেক্সট ক্লাসে তো স্যার আমরা, হ্যাঁ বলো। স্যার বলছি কি প্রাচীন যুগের ইতিহাসটা কি হয়ে গেছে ক্লাসে? আমি তো অনেক লেটে জয়েন করেছি। মডার্ন চলছে এখন, আজ বোধহয় 9 তাহলে স্যার প্রথম কি মডার্নটা দিয়ে শুরু করব, মানে বাড়িতে? হ্যাঁ, যেটা পড়ানো হচ্ছে এখানে সেটাই পড়া শুরু করবে। আচ্ছা ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে। আর কি ইকোনমিক ক্লাস হয়েছে? অ্যানসিয়েন্ট হবে তাই তো? হ্যাঁ অবশ্যই, মডার্ন কমপ্লিট হয়ে গেলে তারপর অ্যানসিয়েন্ট থেকে মেডিভেল হবে। ঠিক আছে, ইকোনমির ক্লাস কি হয়েছে একটা? ইকোনমি আপাতত চ্যানেলে যেগুলো দেওয়া আছে ওগুলো দেখো, পরে আমাদের এক একটা করে শেষ করি তারপর। ঠিক আছে, একবারে সবটা করলে হবে না তো। ঠিক আছে, ঠিক আছে আচ্ছা স্যার তাহলে শোনো, ট্রাইবাল মুভমেন্টসটা আমরা আগামী ক্লাসে করি এবং ট্রাইবাল মুভমেন্টস সাথে আমরা সিপাহী বিদ্রোহটাকেও দেখে নেব। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই স্যার একটা কোশ্চেন আছে। বলো। আর স্যার বলছি কালকে কখন ক্লাস আছে?